আজ আর পড়ায় মন বসছে না আমার। বইটা বন্ধ করো তো আয়ান। কিন্তু ম্যাম, কাল তো আমার এক্সাম। আজ না পড়লে তো আমি শিওর ফেল করব। আব্বু এবার আমাকে বাসা থেকে বের করে দেবে। ফেল করলে করবে, তাতে আমার কি? আমার এখন অন্য কিছু শিখতে ইচ্ছে করছে। অন্য কিছু মানে? আপনি তো আমাকে ইংরেজি পড়াতে আসেন, অন্য সাবজেক্ট তো আমার ভাইয়া দেখিয়ে দেয়। আরে বোকা ছেলে, সব পড়া কি আর বইয়ের পাতায় থাকে? কিছু পড়া চোখের ভাষায় বুঝতে হয়। এইদিকে তাকাও আমার দিকে। রিয়া নিজের চেয়ারটা টেনে আয়নের একদম কাছাকাছি নিয়ে আসে। আয়ান ভয়ে ঢোক গেলে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। রিয়ার এই হঠাৎ বদলে যাওয়া রূপ সে একদম বুঝতে পারছে না। গত 1 মাস ধরে রিয়া তাকে পড়াতে আসছে। প্রথম প্রথম বেশ কড়া টিচার ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে মেয়েটার আচরণ বড্ড অদ্ভুত লাগছে আয়নের কাছে। ম্যাম, আপনার কি জ্বর এসেছে? চোখ দুটো কেমন লাল হয়ে আছে। আমি কি আম্মুকে ডাকবো? আম্মুকে ডাকতে হবে না। আমার যে জ্বর এসেছে সেটা কমানোর ওষুধ তোমার কাছেই আছে। তুমি শুধু একটু সাহস করে আমার হাতটা ধরো। রিয়া কথাগুলো বলে আয়নের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। রিয়ার হাতের স্পর্শে আয়নের পুরো শরীর যেন কেঁপে ওঠে। সে দ্রুত হাতটা ছড়িয়ে নেয়ার চেষ্টা করে, কিন্তু রিয়া খুব কষ্ট করে ধরে রেখেছে। ঘরের দরজা ভেজানো। বাইরে ড্রয়িং রুমে আয়নের আম্মু আর দাদি সিরিয়াল দেখছে। টিভির আওয়াজ এত দূর পর্যন্ত আসছে। ম্যাম প্লিজ হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। দাদি এমনিতেই আমাকে দু চোখে দেখতে পারে না। কেউ দেখবে না, আর দেখলে দেখুক। আমি তো তোমার বউ হচ্ছি না যে সবাই মিলে আমাকে মারতে আসবে। আমি তোমার টিচার। টিচার স্টুডেন্টকে আদর করতেই পারে। রিয়ার মুখে বউ শব্দটা শুনে আয়নের কান দুটো লজ্জায় লাল হয়ে যায়। সে মাথা নিচু করে বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকে। তার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় কাজ করছে। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? সে তো শুধু একজন সাধারণ স্টুডেন্ট, আর রিয়া কত সুন্দরী স্মার্ট একটা মেয়ে। ম্যাম, আপনি আমাকে নিয়ে মজা করছেন বুঝতে পারছি, কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে। আপনি বরং আজ বাসায় চলে যান। এত সহজে ছাড়ছি না তোমাকে। আচ্ছা বলো তো, কাল রাতে তুমি অনলাইনে ছিলে কেন এতক্ষণ? কার সাথে চ্যাট করছিলে? রিয়ার গলায় এবার হালকা অধিকার খাটানোর সুর। আয়ান অবাক হয়ে তাকায়। সে তো কাল রাতে তারেকের সাথে গেম খেলছিল। আমি তো গেম খেলছিলাম আমার বন্ধুর সাথে, চ্যাট তো করিনি। মিথ্যা কথা বলবে না একদম। আমি দেখেছি তুমি রাত 2টা পর্যন্ত অ্যাক্টিভ ছিলে। আমার তো মনে হয় অন্য কোনো মেয়ের সাথে লাইন মারছিলে। আস্তাগফিরুল্লাহ। ম্যাম, এসব কি বলছেন? আমি মেয়েদের সাথে কথাই বলতে পারি না ঠিক মতো, আর লাইন মারা তো দূরের কথা। আয়ানের এমন ইনোসেন্ট চেহারা দেখে রিয়ার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। এত কিউট আর বোকা একটা ছেলে পৃথিবীতে এখনো আছে, সেটা রিয়া নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতো না। রিয়ার ইচ্ছা করছে ছেলেটার গাল দুটো টেনে দিতে। আচ্ছা মানলাম তুমি কারোর সাথে লাইন মারো না, কিন্তু কেউ যদি তোমার সাথে লাইন মারতে চায় তখন তুমি কি করবে? আমি তাকে সোজা আমার আম্মুর কাছে পাঠিয়ে দেব, বলবো আম্মুর সাথে কথা বলতে। আয়নের কথা শুনে রিয়া নিজেকে আটকে রাখতে পারল না। সে শব্দ করে হেসে ওঠে। হাসির শব্দ শুনে ড্রয়িং রুম থেকে আয়নের আম্মু সালমা বেগম ডাক দেন। কি রে আয়ান, তোরা হাসছিস কেন? পড়াশোনা হচ্ছে নাকি গল্প করছিস? মায়ের গলার আওয়াজ শুনে আয়ান লাফ দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মুখ শুকিয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে। এই তো আম্মু পড়ছি। ম্যাম আমাকে একটা জোকস শোনালো তাই হাসছিলাম। রিয়া আয়ানের মিথ্যা বলা দেখে মুচকে হাসে। ছেলেটা ভয় পেলে আরো বেশি কিউট লাগে। রিয়া নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে আবার সিরিয়াস টিচারের মতো মুখ করে বসে। অনেক গল্প হয়েছে, এবার এই প্যারাগ্রাফটা মুখস্থ করো। 10 মিনিট সময় দিলাম, যদি না পারো তাহলে কিন্তু আজ কঠিন শাস্তি দেব। আয়ান দ্রুত বইয়ের দিকে মন দেয়, কিন্তু তার মাথায় শুধু রিয়ার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মেয়েটার চোখের চাহনি কেমন যেন নেশার মতো। আয়ান যতবার পড়ার চেষ্টা করছে ততবার তার চোখের সামনে রিয়ার ওই হাসি মুখটা ভেসে উঠছে। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, পড়া নিয়ে কোনো সমস্যা? না, পড়া নিয়ে না। আচ্ছা ম্যাম, আপনি কি আমাকে সত্যি সত্যি পছন্দ করেন নাকি এমনি মজা করেন প্রতিদিন?
আয়ানের এমন সরাসরি প্রশ্নে রিয়া একটু চমকে যায়। সে আশাই করেনি এই বোকা ছেলেটা এমন একটা প্রশ্ন করে বসবে। রিয়া কিছুক্ষণ আয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার চোখে এক অদ্ভুত মায়া। যদি বলি সত্যি সত্যি পছন্দ করি তাহলে কি করবে? আমি কাল থেকে আর আপনার কাছে পড়বো না। আব্বুকে বলে দেবো আমার টিচার পরিবর্তন করে দিতে। রিয়া বুঝতে পারে ছেলেটা সত্যি ভয় পেয়েছে। সে আর বেশি দূর এগোতে চায় না। ধীরে ধীরে আয়ানকে নিজের জালে আটকাতে হবে। তাড়াহুড়ো করলে পাখি উড়ে যাবে। আরে ধুর, আমি তো মজা করছিলাম। তুমি এত বোকা কেন আয়ান? একটা মেয়ে মজা করলেও তুমি বুঝতে পারো না। তাড়াতাড়ি পড়া শেষ করো, আমাকে বাসায় ফিরতে হবে। আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, মেয়েটা তাহলে মজাই করছিল। কিন্তু আয়ান জানে না রিয়া মোটেও মজা করছিল না। রিয়া মনে মনে একটা শক্ত জাল বুনছে আয়ানকে চিরজীবনের জন্য নিজের করে নেয়ার। কিছুক্ষণ পর পড়া শেষ করে রিয়া উঠে দাঁড়ায়। আয়ান এগিয়ে যায় দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিতে। কাল কিন্তু এক্সাম ভালো হওয়া চাই, না হলে খবর আছে। দোয়া করবেন ম্যাম। রিয়া আয়ানের খুব কাছে এসে ফিসফিস করে বলে, দোয়া তো সবসময়ই করি, তবে শুধু পরীক্ষার জন্য না, পুরো জীবনের জন্য। কথাগুলো বলে রিয়া আর এক মুহূর্ত দাঁড়ায় না। দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। আয়ান দরজার কাছে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। তার বুকের ভেতর হাতুড়ির মতো কিছু একটা বাড়ি দিচ্ছে। মেয়েটার প্রতিটি কথা তার মাথায় গেঁথে যাচ্ছে। আয়ান যখন নিজের রুমে ফিরে আসে তখন দেখে তার বড় ভাবি নীলা বিছানায় বসে আছে। নীলা ভাবি আয়ানকে খুব ভালোবাসে, ছোট ভাইয়ের মতো দেখে। কি রে দেবর সাহেব, আজকাল দেখছি পড়াশোনা খুব মন দিয়েছিস, ব্যাপার কি বলতো? ব্যাপার আবার কি হবে ভাবি? সামনে এক্সাম, তাই পড়ছি। এক্সাম নাকি এক্সমিনার সেটা তো আমি ভালো করে বুঝতে পারছি। মেয়েটা কিন্তু বেশ সুন্দর, তোর সাথে মানাবে ভালো। ভাইয়ের কথা শুনে আয়নের মনে হলো কেউ যেন তাকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। সে তো এমনিতেই ভয়ে আছে, তার উপর ভাবি এসব কি শুরু করলো। ভাবি, তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। ম্যাম শুধু আমাকে পড়াতে আসে, এর বাইরে কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু তোর দাদির চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। দাদি কিন্তু রিয়াকে নিয়ে কি সব যেন বলছিল আম্মুকে, তুই একটু সাবধানে থাকিস। আয়নের মাথায় এখন চিন্তার পাহাড়। একদিকে এক্সামে টেনশন, অন্যদিকে রিয়ার অদ্ভুত আচরণ, তার উপর আবার দাদির সন্দেহ। সব মিলে আয়নের জীবনটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ম্যাম, আপনি আজ শাড়ি পরে এসেছেন কেন? কেন, আমাকে কি ভালো লাগছে না? নাকি শাড়ি পরলে পরাতে নিষেধ আছে সংবিধানে? না মানে শাড়ি পরলে আপনাকে অন্যরকম লাগে। আমার খুব ভয় লাগে। ভয় কেন লাগবে আয়ান? আমি কি বাঘ নাকি যে তোমাকে খেয়ে ফেলবো? বাঘ না, তবে আপনি যেভাবে তাকিয়ে আছেন তাতে মনে হচ্ছে আমি আপনার কোনো বড় অপরাধ করে ফেলেছি। এদিকে রিয়া তার শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে আয়নের ঠিক সামনে এসে দাঁড়ায়। আছে হালকা নীল রঙের একটা জামদানি পরেছে, চোখে গাঢ় কাজল আর কপালে একটা ছোট্ট টিপ। আয়ান তার টেবিলের বইগুলোর দিকে তাকিয়ে থাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু রিয়ার গায়ের পারফিউম কড়া ঘ্রাণ তাকে বারবার অন্যমনস্ক করে দিচ্ছে। রিয়া মুচকি হেসে আয়নের খুব কাছে ঝুঁকে আসে। আচ্ছা, শাড়ি পরলে আমাকে কেমন লাগে সেটা তো বললে না। সুন্দর নাকি খুব সুন্দর? আপনি তো সবসময় সুন্দর, কিন্তু আজ একটু বেশিই লাগছে। আমার পড়াশোনায় খুব ডিস্টার্ব হচ্ছে ম্যাম। পড়াশোনায় ডিস্টার্ব হলে তো ভালো, তার মানে আমার রূপের জাদু তোমার উপরে কাজ করছে। আপনি কি শুরু করলেন ম্যাম? কাল আমার ইংরেজি সেকেন্ড পেপার। আজ যদি আমি ন্যারেশন না বুঝি তাহলে কাল খাতায় কি লিখব? ন্যারেশন বোঝার আগে আমার চোখের ভাষাটা একটু বোঝার চেষ্টা করো আয়ান, সেটা তো মোটেও ডিফিকাল্ট না। আয়ান কোনো উত্তর না দিয়ে দ্রুত খাতায় কলম চালাতে থাকে। সে বুঝতে পারছে রিয়া আজ তাকে কোনোভাবেই শান্তিতে পড়তে দিবে না। ঠিক এই সময় ঘরের দরজায় টোকা পড়ে। আয়নের দাদি জোহরা বেগম হাতে এক প্লেট পিঠা নিয়ে ঘরে ওঠেন। তার চোখে চশমা এবং দৃষ্টি বেশ তীক্ষ্ণ। কিরে, পড়াশোনা কত দূর? নাকি খালি মাস্টারনি বিবির রূপ দেখেই সময় পার করছিস? এই তো দাদি, পড়ছি, ন্যারেশন প্র্যাকটিস করছি। আসসালামু আলাইকুম দাদি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালোই, তবে তোমাকে পড়ার ধরন তো আমার কাছে ভালো ঠেকতেছে না। পড়ার সময় এত হাসাহাসি কিসের? আর তুমি এই সাজগোজ করে পড়াইতে আইসো কেন মা?
এটা কি বিয়ের বাড়ি নাকি পড়ার ঘর? দাদি আসলে আমি তো একটা বিয়ে বাড়ি থেকেই আসছি, তাই চেঞ্জ করার সময় পাইনি। আর আয়ান তো খুব মন দিয়ে পড়ছে, তাই না আয়ান? হ্যাঁ দাদি, আমি পড়ছি তো। তুমি মিছে মিছি ম্যামকে বকা দিচ্ছ। আমি কি সাদে বলি, আয়নের আব্বু তোমারে রাখছি ওরে মানুষ করার জন্য, কিন্তু আমার মনে হইতাছে তোমরা অন্য কিছু করতেছো। যাই হোক, পিঠাগুলো খাও আর দরজাটা একটু খুইলা রাখা পড়াও, বাতাস আসবে। দাদি চলে যাওয়ার সময় দরজাটা পুরোপুরি হা করে দিয়ে যান। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নের পাশে আবার বসে। সে বুঝতে পারছে দাদি তার পথে বড় একটা কাঁটা। তোমার দাদি তো দেখি পুরো ডিটেকটিভ। আমার মনে হয় উনি আমাদের উপর সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। দাদি ছোটবেলা থেকেই এমন, কাউকে বিশ্বাস করে না। আপনি পিঠা খান ম্যাম, আম্মু মনে হয় খুব যত্ন করে বানিয়েছে। আমি খাবো না, তুমি খাইয়ে দিলে খাবো। ম্যাম আপনি কি বাচ্চা নাকি? হাত দিয়ে তুলে খান। আর দরজা খোলা, আম্মু যে কোনো সময় আসতে পারে। আম্মু আসলে আসুক, আমি তো আমার স্টুডেন্টের হাতে পিঠা খাচ্ছি, এতে দোষের কি? না খাইয়ে দিলে আমি কিন্তু পড়াবো না। রিয়া জেদ ধরে বসে থাকে। আয়ান নিরুপায় হয়ে একটা পিঠ তুলে রিয়ার মুখের কাছে ধরে। রিয়া তার হাতটা ধরে ফেলে এবং পিঠা খাওয়ার ছলে আয়নের আঙুলে হালকা কামড় বসিয়ে দেয়। আয়ান ব্যথায় কুকিয়ে ওঠে, কিন্তু চিৎকার করতে পারে না। ও ম্যাম, আপনি তো কামড় দিলেন, এটা কেমন ব্যবহার? এটা ভালোবাসার কামড় আয়ান, তুমি এখনো অনেক ছোট, তাই বোঝো না। আমি ছোট না, আমার বয়স 23 পার হয়েছে, আমি সব বুঝি। বুঝলে তো ভালোই। আচ্ছা বলো তো, আমি যদি এই টিউশনটা ছেড়ে দেই তাহলে তোমার কেমন লাগবে? এদিকে রিয়ার স্বপ্নটা শুনে আয়নের মনের ভেতর কেমন যেন একটা ধাক্কা লাগে। সে কি সত্যিই চায় রিয়া চলে যাক? যদিও রিয়া তাকে জ্বালিয়ে মারে, কিন্তু এই মেয়েটা না থাকলে তার পড়ার টেবিলটা মুড়মুড়ির মতো খাঁ খাঁ করে। টিউশনি কেন ছাড়বেন? আমি কি খুব খারাপ স্টুডেন্ট? না, তুমি অনেক ভালো, কিন্তু আমার বাসা থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। তারা চায় আমি যেন আর বাইরে কাজ না করি। বিয়ে? কার সাথে? কোনো এক আমেরিকার প্রবাসী ইঞ্জিনিয়ারের সাথে। সে খুব বড় লোক, কিন্তু আমার তাকে একদম পছন্দ না। কেন পছন্দ না? আমেরিকা তো খুব ভালো জায়গা, সবাই তো সেখানে যেতে চায়। কারণ সে তোমার মতো ইনোসেন্ট না, তার চোখে আমি কোনো মায়া দেখি না। আয়ন, তুমি কি চাও আমি অন্য কারো হয়ে যাই? রিয়া এবার আয়নের খুব কাছে চলে আসে। তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আয়ান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময় আয়নের ফোনের রিংটোন বেজে ওঠে। তারেকের ফোন। হ্যালো তারেক, বল। কি খবর রে রায়ান? পড়ছিস নাকি ম্যামের সাথে রোমান্স করছিস? ফালতু কথা বলবি না, আমি পড়ছি। কেন ফোন করেছিস বল। শোন, কাল পরীক্ষা শেষ করে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাব। তুই ম্যামকে বলিস আমাদের সাথে যেতে, আমাদের গ্রুপ স্টাডি আছে না? ম্যাম কেন যাবেন আমাদের সাথে? পাগল হয়েছিস? আরে দোস্ত, ম্যাম না গেলে আমাদের গল্পের স্বাদ জমবে না। তুই শুধু বলবি, বাকিটা আমি দেখে নেব। আয়ান ফোনটা কেটে দিয়ে রিয়ার দিকে তাকায়। রিয়া ফোনের সব কথাই শুনতে পেয়েছে, কারণ সে আয়নের খুব কাছে ছিল। তোমার ফ্রেন্ডরা তো বেশ স্মার্ট, তারা আমাকে দাওয়াত দিচ্ছে অথচ তুমি দিচ্ছ না। ওরা এমনি বলছে, আপনি ওদের কথায় কান দেবেন না। আমি কিন্তু যাব, যদি তুমি আমাকে নিয়ে যাও। বলো, কাল নিয়ে যাবে? কাল তো এক্সাম, পরীক্ষার পর দেখা যাবে। এখন দয়া করে ন্যারেশনটা শেষ করি ম্যাম। রিয়া এবার একটু গম্ভীর হয়ে যায়। সে বুঝতে পারছে আয়ান এখনো নিজেকে গুটিয়ে রেখেছে। সে ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে একটা পাতা ছিঁড়ে কিছু লিখে আয়নের দিকে এগিয়ে দেয়। এটা তোমার জন্য, আজ রাতে পড়বে, এখন না। এটা কি? যেটা তোমার পড়ার বইয়ে নেই, এটা হৃদয়ের পড়া। আমি এখন উঠি, আমার দেরি হয়ে যাচ্ছে। রিয়া চলে যাওয়ার পর আয়ান সেই চিরকুটটা হাতে নিয়ে বসে থাকে। তার হৃদস্পন্দন বেড়ে গেছে। রিয়া চলে যাওয়ার সময় ড্রয়িং রুমে আয়নের আম্মু সালমা বেগমের সাথে দেখা হয়। কি মারিয়া চলে যাচ্ছে, চা খেয়ে যাও। না খালাম্মা, আজ একটু কাজ আছে, আরেকদিন খাবো। আয়ান কিন্তু আজ বেশ ভালো পড়েছে। এই ছেলেটা যে কি হবে কে জানে, পড়াশোনার একদম মন নেই। তুমি আছো বলেই বই নিয়ে বসে। চিন্তা করবেন না খালাম্মা, আমি ওকে ঠিক লাইনে নিয়ে আসব। ও আসলে অনেক সহজ সরল। রিয়া চলে যাওয়ার পর আয়ান ড্রয়িং রুমে আসে। সেখানে তার আব্বু কামাল সাহেব অফিস থেকে ফিরেছেন।
তিনি সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। কিরে আয়ান, রিয়া মা চলে গেল? জি আব্বু, এই মাত্র গেল। মেয়েটা অনেক ভালো, শিক্ষিত এবং আদব কায়দা জানি। তোর পরীক্ষার রেজাল্ট যদি এবার খারাপ হয় তাহলে কিন্তু আমি রিয়াকে বলবো তোকে আরো বেশি বেশি শাসন করতে। আমি চেষ্টা করছি আব্বু, আপনি শুধু দোয়া করবেন। আয়ান নিজের রুমে ফিরে দরজা বন্ধ করে দেয়। তার বুকের ভেতর চিনচিন করছে। সে দ্রুত রিয়ার দেয়া চিরকুটটা খোলে। সেখানে লেখা ছিল, আয়ান, তুমি কি জানো তোমার ওই বোকা চাহনি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে? তুমি যতবার ভয় পাও আমার ততবার তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু বলতে পারো না। একদিন না একদিন তোমাকে স্বীকার করতেই হবে। চিরকুটটা পরে আয়ান বিছানায় শুয়ে পড়ে। সে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে থাকে। তার মনে হচ্ছে সে কোনো এক গভীর জালে জড়িয়ে যাচ্ছে, কিন্তু এই জালটা তার ছিঁড়তে ইচ্ছা করছে না। পরদিন সকালে পরীক্ষার হলে আয়ান তারেকের সাথে দেখা করে। তারেক আয়ানকে দেখে মুচকি হাসে। কি রে, রাতের চিরকুটটা কেমন ছিল? তুই কিভাবে জানলি চিরকুটের কথা? আমি তো ম্যামকে বুদ্ধি দিয়েছি ওটা লিখতে। আমি জানতাম তুই নিজের মুখে কিছু বলবি না। তুই কি শুরু করেছিস তারেক? ম্যাম যদি সিরিয়াস হয়ে যায় তখন কি হবে? সিরিয়াস তো উনি অলরেডি হয়েই আছেন, এখন শুধু তোর সিরিয়াস হওয়া বাকি। শোন, কাল আমরা যখন রেস্টুরেন্টে যাব তখন তুই ম্যামকে প্রপোজ করবি। অসম্ভব, আমি এসব পারবো না। আব্বু জানলে আমার পিঠের চামড়া রাখবে না। আব্বু জানবে কোথায় থেকে? তুই কি রেস্টুরেন্টের আব্বুকে নিয়ে যাবি নাকি? দেখ আয়ান, এমন মেয়ে হাতছাড়া করিস না, পরে আফসোস করবি। পরীক্ষার হলে বেল পড়ে যায়। আয়ান আর কথা না বাড়িয়ে হলে ঢুকে পড়ে। কিন্তু পুরো পরীক্ষা জুড়ে তার মাথার ভেতর রিয়ার সেই নীল শাড়ি আর চিরকুটের কথা ঘুরপাক খেতে থাকে। সে কোনো মতে খাতায় কিছু লিখে হল থেকে বের হয়। হল থেকে বের হতেই দেখে রিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজ সে সাদা রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো আকাশ থেকে নামা পরী। আপনি এখানে কেন ম্যাম? কেন? আমি কি আমার প্রিয় স্টুডেন্টকে রিসিভ করতে আসতে পারি না? পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, কিন্তু আপনি রোদে দাঁড়িয়ে আছেন কেন? তোমার জন্য। চলো আজ আমরা একটু ঘুরতে যাব। কিন্তু আমার তো বন্ধুদের সাথে যাওয়ার কথা। তোমার বন্ধুদের আমি মানা করে দিয়েছি, আজ শুধু তুমি আর আমি। রিয়ার চোখে এক অদ্ভুত জেদ। আয়ান না বলতে পারে না। রিয়া একটা রিক্সা ডাকে। তারা দুজন পাশাপাশি বসে। রিক্সা চলতে শুরু করলে রিয়া আয়ানের কাঁধে মাথা রাখে। ম্যাম, এটা কি করছেন? লোকজন দেখছে তো। দেখতে চাও? দেখতে দাও, আমরা তো কোনো পাপ করছি না। আয়ান, তুমি কি আমাকে কোনোদিন ভালোবাসবে না? আমি আসলে জানি না ম্যাম, ভালোবাসা জিনিসটা আমার কাছে খুব জটিল লাগে। জটিল নয় আয়ান, এটা খুব সহজ। তুমি শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে চাও। আয়ান রিয়ার চোখের দিকে তাকায়। সে চোখে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তার মনে হয় পৃথিবীর সব সুখ ওই চোখের ভেতর লুকিয়ে আছে। রিক্সাটা একটা নির্জন পার্কের সামনে থামে। রিয়া আয়ানের হাত ধরে টেনে পার্কের ভেতর দিয়ে যায়। পার্কের এক কোণে একটা গাছের নিচে তারা বসে। রিয়া আয়ানের হাতের উপর নিজের হাত রাখে। জানো আয়ান, ছোটবেলায় আমার খুব শখ ছিল এমন একটা মানুষের সাথে জীবন কাটাবো যে হবে একদম সহজ সরল, যাকে আমি নিজের মতো করে সাজিয়ে নেব। তোমাকে পাওয়ার পর মনে হচ্ছে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু ম্যাম, আমাদের পরিবার কি এটা মেনে নেবে? আপনি তো টিচার আর আমি আপনার ছাত্র। পরিবারকে আমি ম্যানেজ করে নেব, শুধু তোমার সাপোর্ট চাই। তুমি কি আমার সাথে থাকবে? আয়ান কোনো কথা বলে না। সে শুধু রিয়ার শক্ত হাতটা ধরে। এই প্রথম সে রিয়াকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় না। রিয়া মুচকি হেসে আয়ানের গালে একটা হালকা চুমু খায়। আয়ান লজ্জায় আবার মাথা নিচু করে ফেলে। ঠিক সেই সময় আয়ানের ফোনে তার বড় ভাই ফাহিমের ফোন আসে। জি ভাইয়া, বলো। তুই কোথায় আয়ান? আব্বু তোকে খুঁজছে, বাড়িতে মেহমান এসেছে। মেহমান? কারা এসেছে ভাইয়া? ওই যে আমেরিকা থেকে রিয়া সাহেব এসেছেন। তিনি তোর ম্যামের বাবা রফিক সাহেবের বন্ধু। তারা মনে হয় তোর ম্যামের বিয়ের কথা নিয়ে আলোচনা করতে এসেছেন। তুই দ্রুত আয়। ফোনটা রাখার পর আয়নের মুখ অন্ধকার হয়ে যায়। সে রিয়ার দিকে তাকায়। রিয়াও বুঝতে পারে কিছু একটা হয়েছে। কি হয়েছে আয়ান? তোমার ভাইয়া কি বললো? ম্যাম, আপনার বিয়ের কথা পাকা করতে আমেরিকা থেকে মেহমান এসেছে আমাদের বাসায়। আব্বু আমাকে ডাকছে। রিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর সে আয়নের হাতটা আরো শক্ত করে ধরে। ঘাবড়াবে না আয়ান, আমি আছি তো। চলো।
তোমার বাসায় যাই, আজই সব ফয়সালা হবে। আয়ান আর রিয়া দ্রুত বাসার দিকে রওনা হয়। আয়নের মনে হচ্ছে ঝড়ের আগে শান্ত অবস্থা। সে জানে না বাসায় গিয়ে তাকে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দাদি কি সব জেনে গেছে? আব্বু কি রিয়াকে অপমান করবে, নাকি রিয়া নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবে? বাসার সামনে পৌঁছে আয়ান দেখে গেটের সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুম থেকে মানুষের কথা বলার আওয়াজ আসছে। আয়ান আর রিয়া ভেতরে ঢুকতেই সবাই তাদের দিকে তাকায়। আয়ানের আব্বু কামাল সাহেবের মুখ বেশ গম্ভীর। আয়ান, তুমি রিয়াকে নিয়ে কোথায় গিয়েছিলে? জি আব্বু, ওনাকে একটু এগিয়ে দিতে গিয়েছিলাম। এগিয়ে দিতে নাকি হাত ধইরা পার্কে ঘুরতে? আমি তো সব খবর পাইছি। দাদির কথা শুনে পুরো ঘরে নিস্তব্ধতা নেমে আসে। রিয়া আয়ানের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে জানে আজ তাকে অনেক বড় লড়াই লড়তে হবে। আমেরিকা থেকে আসা সেই ইঞ্জিনিয়ার রিয়াদ সাহেবও সেখানে বসে আছেন। তিনি রিয়াকে দেখে একটু অবাক হন। এই মেয়েটি কি রিয়া? খুব সুন্দর তো। হ্যাঁ, ওই রিয়া তো। ও আমাদের আয়ানের শিক্ষক। শিক্ষক তো নাম মাত্র, কাজ কাম তো অন্য কিছু। আমার নাতির এই মেয়েটা জাদু করছে, ওরে বিপথে নিয়ে যাইতেছে। দাদি, আপনি মুখ সামলে কথা বলুন। আমি আয়নকে ভালোবাসি এবং ও আমাকে ভালোবাসে, এতে বিপথে যাওয়ার কি আছে? রিয়ার সাহসী উচ্চারণে ঘরের সবাই চমকে ওঠে। আয়নের আম্মু সালমা বেগম রিয়ার পাশে এসে দাঁড়ান। রিয়া যা বলছে তা কি সত্য আয়ান? তুমিও কি ওকে পছন্দ করো? আয়ান সবার দিকে একবার তাকায়। তার চোখ পড়ে রিয়ার উপর। রিয়ার চোখে তখন জল টলমল করছে, কিন্তু সে হার মানতে রাজি না। আয়ান এবার বুক ফুলিয়ে দাঁড়ায়। হ্যাঁ আম্মু, আমি রিয়াকে ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আয়ানের এই কথা শুনে কামাল সাহেব সোফা থেকে উঠে দাঁড়ান। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। আমেরিকা থেকে আসা মেহমানদের সামনে থাক এমন অপমান তিনি আশাই করেননি। আয়ান, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি জানি আব্বু, আমি ভুল কিছু বলছি না। ঠিক এই সময় রিয়াদ সাহেব হাসতে শুরু করেন। তার হাসির কারণ কেউ বুঝতে পারে না। কামাল সাহেব, আপনার ছেলে তো বেশ সাহসী। আমি ভেবেছিলাম ও বোধহয় ভীতু। রিয়া মা, শোন, আমি তোমার বাবার বন্ধু হতে পারি, কিন্তু আমি কারো জীবন নষ্ট করতে আসিনি। আমি তো এখানে এসেছিলাম আমাদের এক আত্মীয়র মেয়ের সাথে আয়ানের বিয়ের কথা বলতে। রিয়াকে তো আমি অন্য ছেলের জন্য দেখতে এসেছিলাম। ঘরের পরিবেশ হঠাৎ বদলে যায়। এক ভুল বোঝাবুঝির পাহাড় যেন এক মুহূর্তেই ধসে পড়ে। কিন্তু দাদি এখনো দমে যাননি। কিন্তু এই মেয়েটা তো বেপরদা, ও আমার নাতির বউ হওয়ার যোগ্য না। রিয়া এবার দাদির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। তার হাত দুটো ধরে বলে, দাদি, আমি হয়তো আপনাদের মতো অত পর্দা করি না, কিন্তু আমি আয়নকে খুব সুখে রাখবো। আপনি একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন, আমি আপনার সব নিয়ম মেনে চলবো। দাদি রিয়া চোখের দিকে তাকে কিছু একটা অনুভব করেন। তিনি আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যান। কামাল সাহেবও কিছুক্ষণ চুপ থেকে রিয়াদ সাহেবের দিকে তাকান। ক্ষমা করবেন রিয়াজ সাহেব, আমার পরিবারের আজ একটু ঝামেলা হয়ে গেল। আরে না কামাল, এটা তো আনন্দের বিষয়। ভালোবাসার জয় সব সময় সুন্দর হয়। ঘরের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে, কিন্তু আয়ান লক্ষ্য করে রিয়া তার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিল। আয়ান বুঝতে পারে রিয়া এ পুরো পরিস্থিতিটা আগে থেকেই কিছুটা আন্দাজ করছিল, কিন্তু আসল নাটক তো এখনো বাকি। রিয়া আয়ানের কানে ফিসফিস করে বলে, আজ রাত থেকে কিন্তু টিউশনি অফ, এবার আসল পড়াশোনা শুরু হবে। আয়ান মুচকে হাসে। সে জানে তার জীবনের সব থেকে কঠিন এবং সুন্দর পরীক্ষাটা এখন শুরু হতে যাচ্ছে, যেখানে কোনো বই নেই, আছে শুধু রিয়া আর তার অফুরন্ত ভালোবাসা। কিন্তু আয়ানের মনের গভীরে যে রহস্যটা লুকানো আছে সেটা এখনো কেউ জানে না। সে কি সত্যি এত ইনোসেন্ট, নাকি সে রিয়াকে পাওয়ার জন্য এসব নাটক করছে? সেই উত্তর হয়তো সময়ের সাথেই পাওয়া যাবে। কিরে দোস্ত, আজ তো তোর ফাইনাল পরীক্ষা। টিউশনির ম্যাম এখন তোর রুমে বসে আছে, বসে যে বুকে সাহস রাখ আর ঢুকে পড়। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না তারেক? আমার এমনিতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। আব্বু হঠাৎ করে এত তাড়াতাড়ি বিয়ের ডেট ফেলে দিল, আমি তো ভাবার সময়টাও পেলাম না। আরে বোকা, সময় পেলে তো তুই আরো ভয় পেতি। যা, এখন ভাবি তোর জন্য অপেক্ষা করছে। আর শোন, আজ কিন্তু ম্যামকে তুই পড়াবি, উনি তোকে না। ফালতু কথা বলবি না, আমি এসবের কিছুই জানি না।
আমার খুব ঘুম পাচ্ছে, আমি বরং ড্রয়িং রুমে গিয়ে ঘুমাই। এদিকে তারেক আয়ানকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে রুমের ভেতর ঢুকিয়ে দরজার বাইরে থেকে আটকে দেয়। আয়ান দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। ঘরটা গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। পুরো রুমে মিষ্টি একটা সুবাস। খাটের মাঝখানে রিয়া বসে আছে লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি পরে, তার মুখ ঘোমটায় ঢাকা। আয়ান কাঁপা কাঁপা পায়ে খাটের দিকে এগিয়ে যায়। তার মনে হচ্ছে সে যেন কোনো বড় পরীক্ষার হলে ঢুকছে, যেখানে প্রশ্নপত্র সম্পূর্ণ অজানা। ম্যাম, মানে রিয়া, আমি কি লাইটটা অফ করে দেব? চোখে খুব লাগছে। লাইট অফ করবে কেন আয়ান? আজ তো দেখার রাত, তুমি কি আমাকে দেখবে না? ঘোমটাটা একটু সরিয়ে দাও। আমি তো আপনাকে প্রতিদিনই দেখি, আজ আর নতুন করে কি দেখব? আর ঘোমটা খুলতে গেলে যদি শাড়ির পিন আমার হাতে ফুটে যায়। আয়নের কথা শুনে রিয়া খিলখিল করে হেসে ওঠে। সে নিজেই নিজের ঘোমটাটা সরিয়ে দেয়। রিয়ার সাজানো মুখটা দেখে আয়ন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। মেয়েটাকে আজ সত্যি কোনো স্বর্গের অপসরে মনে হচ্ছে। রিয়ার চোখে সেই পরিচিত দুষ্টুমি আর ভালোবাসার ঝিলিক। রিয়া হাত বাড়িয়ে আয়নের হাতটা ধরে তাকে নিজের পাশে বসায়। প্রতিদিন তো আমাকে রাগে টিচার হিসেবে দেখেছো, আজ দেখো তোমার রোমান্টিক বউ হিসেবে কেমন লাগছে আমাকে। অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার খুব ভয় করছে রিয়া। দাদি যদি জানতে পারে আমরা এখন এক বিছানায় বসে আছি, তাহলে তো কাল সকালে বাড়ি মাথায় তুলবে। দাদি কেন বাড়ি মাথায় তুলবে? আমরা তো বিয়ে করেছি। তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি এখন তোমার আইনত স্ত্রী? আমাদের মাঝে এখন আর কোনো বাধা নেই। বাধা নেই মানে? আপনি তো এখন আমার টিচার, কাল সকালে তো আমাকে আবার ইংরেজি পড়াবেন। আমি কিন্তু ন্যারেশনটা এখনো ঠিকমতো বুঝিনি। রিয়া এবার আয়নের একদম কাছাকাছি চলে আসে। সে আয়নের গলার কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করে। রিয়ার উষ্ণ নিঃশ্বাস আয়নের ঘাড়ে লাগতেই আয়নের পুরো শরীর একটু কাঁপুনি দিয়ে ওঠে। ন্যারেশন তো কাল সকালে শিখবে। আজ রাতে তোমাকে অন্য একটা চ্যাপ্টার পড়াবো আমি, যে চ্যাপ্টারে কোনো বই লাগে না, শুধু অনুভব করতে হয়। অনুভব? কিসের অনুভব? আমার কিন্তু খুব গরম লাগছে রিয়া, এসিটা কি একটু বাড়িয়ে দেব? এসির দরকার নেই, আজ রাতে ঘামতে হবে। তুমি কি জানো আমি এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি? তুমি এত ইনোসেন্ট কেন আয়ান? আমার তো ইচ্ছা করছে তোমাকে এক্ষুনি খেয়ে ফেলি। রিয়া কথাগুলো বলেই আয়নের ঠোঁটে খুব আলতো করে একটা চুমু খায়। আয়ান চমকে গিয়ে একটু পিছিয়ে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে জীবনেও কল্পনা করেনি রিয়া এমন কিছু করতে পারে। আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি করলেন ম্যাম? আপনি কি ভুলে গেছেন আমরা মুসলিম পরিবারের সন্তান? এসব তো পাপ। নিজের স্বামীকে চুমু খাওয়াতে কোনো পাপ নেই বোকা ছেলে। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমি তো মাত্র শুরু করেছি। শুরু করেছেন মানে আরো কিছু করবেন নাকি? প্লিজ রিয়া, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি কাল থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, আপনার সব কথা শুনবো। আয়নের এমন কাকতি মিনতি শুনে রিয়া নিজেকে আটকে রাখতে পারে না। সে আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। আয়ন হাত পা গুটিয়ে বসে থাকে। সে বুঝতে পারছে না তার হাত দুটো এখন কোথায় রাখা উচিত। পড়াশোনা তো করবেই, কিন্তু এখন আমাকে একটু আদর করো আয়ান, আমাকে জড়িয়ে ধরো। আমি পারি না এসব, আমাকে কেউ শেখায়নি। আমি তো আছি শেখানোর জন্য। টিচারের কাজ কি? স্টুডেন্টকে দেখাশোনা। তুমি শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করো। প্রথমে তোমার ডান হাতটা আমার কোমরে রাখো। কোমরে? কিন্তু আপনার শাড়িতে তো অনেক কাজ করা, আমার হাত কেটে যাবে না তো? কিচ্ছু কাটবে না, তুমি রাখো তো। রিয়া জোর করে আয়নের হাতটা নিজের কোমরে জড়িয়ে নেয়। তারপর সে নিজের মুখটা আয়নের মুখের একদম কাছে নিয়ে আসে। আয়ন চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ধুকপুকানি বাইরে থেকে শোনা যাচ্ছে। রিয়া আয়নের গালে, কপালে আর চোখে বারবার চুমু খেতে থাকে। আয়ান শুধু ঢোক গিলছে আর মনে মনে দোয়া পড়ছে। রিয়া, আমার মনে হয় এবার আমাদের ঘুমানো উচিত। ফজরের নামাজ পড়তে হবে তো সকালে। নামাজ তো পড়বই, কিন্তু তার আগে আমাদের পবিত্র হতে হবে না? আর পবিত্র হওয়ার জন্য তো কিছু কাজ করা দরকার, তাই না? কি কাজ? আমাকে অজু করতে হবে? আমি এখনই বাথরুমে যাচ্ছি। আয়ান লাফ দিয়ে খাট থেকে নামতে যায়, কিন্তু রিয়া তাকে টেনে আবার বিছানায় ফেলে দেয়। সে আয়নের গায়ের উপর এসে পড়ে। দুজনের শরীর একে অপরের সাথে লেপ্টে আছে। রিয়ার শাড়ির আঁচল খসে পড়েছে। অজু পরে করবে, আগে আমাকে ভালোবাসতে তো শেখো। আজ আমি তোমার সব লাজুকতা ভেঙে দিব।
রিয়া এবার একটু আগ্রাসী হয়ে ওঠে। সে আয়নের শার্টের বোতাম খুলতে শুরু করে। আয়ান বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রিয়ার জেদের কাছে সে পাত্তা পাচ্ছে না। একসময় আয়ানও হাল ছেড়ে দেয়। সে রিয়ার স্পর্শে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করে। ঘরের আলো নিভিয়ে দেয় রিয়া। জানালার পর্দা ভেদ করে চাঁদের আলো এসে পড়েছে বিছানায়। সেই আলোয় দুই জোড়া ভালোবাসার মানুষের এক নতুন জীবনের শুরু হয়। পরদিন সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত। আয়ানের চোখের নিচে হালকা কালি, মুখটা একটু শুকনো। অন্যদিকে রিয়াকে একদম সতেজ আর ঝলমলে লাগছে। সে একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছে। কি রে আয়ান, রাতে কি মশা বেশি ছিল? তোর চোখ মুখে এমন বসে গেছে কেন? না ভাবি, মশা ছিল না, এমনিতেই ঘুম কম হয়েছে। ঘুম কম তো হবেই। কাল তো ওর জীবনের প্রথম পরীক্ষা ছিল। রেজাল্ট কেমন হলো সেটা তো রিয়া বলতে পারবে। কি রিয়া, তোমার স্টুডেন্ট কি পাশ করেছে নাকি ফেল? স্টুডেন্ট তো অনেক কাঁচা ভাইয়া, তবে আমি চেষ্টা করছি তাকে ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ করে তুলতে, যোগ্য করে তুলতে। একটু সময় লাগবে আর কি। রিয়ার কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। আয়ান লজ্জায় মাথা নিচু করে রুটি খাচ্ছে। তার কান দুটো লাল হয়ে গেছে। দাদি দূর থেকে সব দেখছিলেন। হাসাহাসি তো ভালোই করতেছো তোমরা, কিন্তু আয়ানের তো সামনে ফাইনাল পরীক্ষা। বউ নিয়ে পড়ে থাকলে তো পড়াশোনা গোল্লায় যাবে। চিন্তা করো না আম্মা, রিয়া তো ওকে পড়ায়, বিয়ের পরেও পড়াটা কন্টিনিউ করবে, তাই না মা রিয়া? জি আম্মু, আমি ওকে খুব কড়া শাসনে রাখবো। পড়াশোনায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই ওর। সেটা রিয়া মা, তুমি ওর দায়িত্ব নিয়েছো, এবার ওকে মানুষ করার ভর তোমার উপর। আব্বু, আমি কি অমানুষ নাকি যে আমাকে মানুষ করতে হবে? আয়নের কথায় সবাই আবার হেসে ওঠে। সকালে নাস্তা শেষ করে আয়ান আর রিয়া নিজেদের রুমে ফিরে আসে। আয়ান বই নিয়ে টেবিলে বসে। তার কালকের পড়াটা শেষ করতে হবে। রিয়া দরজাটা ভেতর থেকে আটকে দেয়। দরজা আটকালেন কেন? দাদি কিন্তু রেগে যাবে। দাদি রাগলে রাগুক, আমার স্বামীর সাথে আমি একটু রোম্যান্স করবো, তাতে কার কি? সকালবেলা কিসের রোম্যান্স? এখন পড়ার সময়। আপনি আমাকে ন্যারেশনটা বুঝিয়ে দিন। ন্যারেশন তো বুঝবাই, কিন্তু তার আগে কাল রাতের ফিডব্যাকটা তো নিতে হবে। কালকের ক্লাসটা কেমন লাগলো তোমার? কালকের ক্লাস মানে কাল রাতে আমি তোমাকে যে ভালোবাসার লেসনগুলো দিলাম সেগুলো কি মনে আছে নাকি সব ভুলে গেছো? আমি ওসব কিছু মনে রাখতে চাই না, ওগুলো সিলেবাসের বাইরে ছিল। আপনি প্লিজ আমাকে বই থেকে পড়ান। রিয়া হাসতে হাসতে টেবিলের ওপর এসে বসে। সে আয়নের বইটা বন্ধ করে দেয়। তারপর আয়নের চুলগুলো হাত দিয়ে নেড়ে দেয়। বইয়ের পড়া তো সারা জীবনই পড়বে, কিন্তু আমাকে পড়ার সময় তো খুব কম। জানো আয়ান, কাল রাতে যখন তুমি ভয়ে কাঁদছিলে তখন তোমাকে এত কিউট লাগছিল যে আমার ইচ্ছে করছিল তোমাকে একদম আমার বুকের ভেতর লুকিয়ে রাখি। আপনি তো প্রায় লুকিয়েই রেখেছিলেন। আমার তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। আপনি অনেক বেশি শক্তি খাটান রিয়া। আমি শক্তি খাটাই? তুমি তো এখন আমার আসল শক্তি দেখোনি। আজ দুপুরে যখন সবাই ঘুমাবে তখন তোমাকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। আবার প্র্যাকটিক্যাল? আমার আর কোনো প্র্যাকটিক্যাল ক্লাসের দরকার নেই। আমি থিওরি পড়েই পাশ করে যাব। শুধু থিওরিতে পাশ করলে তো হবে না বোকা। প্র্যাকটিক্যাল না জানলে জীবনে আনন্দ পাবে কিভাবে? রিয়া এবার আয়নের কোলে বসে পড়ে। আয়ন চমকে গিয়ে তাকে ধরে ফেলে যাতে পড়ে না যায়। রিয়ার এই হঠাৎ হঠাৎ পাগলামিগুলো আয়নকে বেশ অবাক করে থাকে। রিয়া, কেউ দেখলে কিন্তু খুব বকা দেবে। আপনি নামুন আমার কোল থেকে। কেউ দেখবে না, আর দেখলেই বাকি। তুমি তো আমার স্বামী। আমার যখন ইচ্ছা হবে আমি তোমার কোলে বসবো, তোমাকে চুমু খাবো। তুমি আমাকে আটকাতে পারবে না। আমি আটকাতে চাই না, কিন্তু আমার একটু ভয় লাগে। আপনি এত সাহসী কিভাবে হলেন রিয়া? ভালোবাসা মানুষকে সাহসী করে আয়ান। আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে আমার আর কোনো ভয় নেই। আমি শুধু চাই তুমিও আমাকে ঠিক এইভাবেই ভালোবাসো। রিয়ার কথাগুলোতে অনেক আবেগ জড়িয়েছিল। আয়ন রিয়ার চোখের দিকে তাকায়। সেখানে কোনো ছলনা নেই, আছে শুধু এক গভীর সমুদ্রের মতো ভালোবাসা। আয়ান খুব সাবধানে রিয়ার কোমরে হাত রাখে। আমি তো আপনাকে ভালোবাসি রিয়া, কিন্তু আমি ঠিক গুছিয়ে বলতে পারি না। আমি তো অনেক বোকা। তোমার এই বোকামিটাই তো আমাকে পাগল করে দেয়। তুমি শুধু আমার কাছেই এমন বোকা হয়ে থেকো সারা জীবন। রিয়া আয়নের বুকে মাথা রাখে। আয়ন তার চিবুকে আলতো করে চুমু খায়। ঠিক এর সময় বাইরে থেকে রিয়ার ভাই সাজিদের গলার আওয়াজ শোনা যায়। দুলাভাই, ও দুলাভাই, দরজা খুলেন, আমরা এসেছি। সর্বনাশ, আপনার ভাই তো চলে এসেছে। নামুন নামুন, আমি দরজা খুলছি।
রিয়া তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর আয়ান গিয়ে দরজা খুলে। বাহিরে রিয়ার আম্মু হাসিনা, বাবা রফিক আর ভাই সাজিদ দাঁড়িয়ে আছে। কেমন আছো বাবা? আয়ান, কাল রাতে ঘুম ভালো হয়েছে তো? জি খালাম্মা, মানে আম্মু, আমি ভালো আছি। আপনারা ভেতরে আসুন। দুলা ভাই, আপু কিন্তু খুব ডেঞ্জারাস, ছোটবেলা থেকেই খুব রাগী। আপনি একটু সাবধানে থাকবেন, বেশি প্যারা দিলে আমাকে জানাবেন, আমি আপুকে সোজা করে দেব। তুই চুপ করবি পাজি ছেলে? আমি তোর দুলাভাইকে কত ভালোবাসি সেটা তুই বুঝবি? রফিক সাহেব হাসেন, তিনি আয়নের পিঠ হাতে রাখেন। আয়ন বাবা, রিয়া একটু জেদি ঠিকই, কিন্তু ওর মনটা অনেক নরম, তুমি একটু ওকে বুঝে নিও। জি আব্বু, আমি জানি রিয়া অনেক ভালো। আপনারা বসুন, আমি আম্মুকে ডেকে আনছি। আয়ান ড্রয়িং রুমে চলে যায়। রিয়া তার পরিবারের সাথে কথা বলতে থাকে। একটু পর তারেক আসে আয়নের সাথে দেখা করতে। কিরে বাসর রাতের হিরো, খবর কি তোর? ম্যাম কি বেশি কঠিন প্রশ্ন করেছিল রাতে? তুই কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না? তোদের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। আমি আবার কি করলাম? আমি তো শুধু তোকে একটা ভালো সাজেশন দিয়েছিলাম। তা ম্যামের রোমান্সের কতটুকু সামলাতে পারলি? সে অনেক ভয়ঙ্কর রে ভাই, আমাকে তো সে আস্ত গিলে খেতে চায়। আমি তো ভয়ে সারা রাত ঠিক মতো ঘুমাতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম তুই ম্যামের সামনে ইঁদুর হয়ে যাবি। তুই শুধু অভিনয় করে যা, একদিন ঠিকই তুইও বাঘ হয়ে যাবি। আয়ান আর তারেকের কথার মাঝে রিয়া এখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার তারেক? আমার স্বামীকে কি উল্টাপাল্টা শেখাচ্ছ তুমি? আরে না ভাবি, আমি তো ওকে বলছিলাম আপনি কত ভাগ্যবতী যে এমন একটা ইনোসেন্ট স্বামী পেয়েছেন। সেটা তো আমি জানি, আর আমার স্বামী শুধু ইনোসেন্ট না, ও অনেক সুইটও, তাই না আয়ান? হ্যাঁ মানে জি, আমি যাই, আম্মু ডাকছে। আয়ান সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। রিয়া আয়ানে যাওয়ার দিকে তাকে মুচকি হাসে। তারেকও হাসছে। বিকেলে সবাই মিলে ছাদে উঠে আড্ডা দিতে। আয়ানের কাজিন রাকি, ফুফু, নাজমা, চাচা, বেলাল সবাই মিলে খুব জমজমাট আড্ডা দিচ্ছে। রিয়া সবার সাথে খুব সহজে মিশে গেছে। আয়ান এক কোণে বসে চুপচাপ সবার কথা শুনছে। ভাবি, আপনি তো অনেক সুন্দর গান করেন শুনলাম, আজ আমাদের একটা গান শোনাতে হবে। আমি গাইবো, কিন্তু আয়ান তো আবার এসব পছন্দ করে না। ও তো বলে আমি নাকি বেসুরো গাই। আমি কখন বললাম এসব? আপনি তো অনেক সুন্দর গান গান। তাহলে তো একটা গান শুনতেই হয়। সবার অনুরোধে রিয়া একটা সুন্দর রোমান্টিক গান শুরু করে। গানের প্রতিটা লাইন সে আয়নের দিকে তাকিয়ে গাইছে। আয়ান লজ্জায় মাথা নিচু করে রাখে, কিন্তু সেও মনে মনে গানটা খুব উপভোগ করছে। গান শেষে সবাই হাততালি দেয়। দাদিও খুব খুশি হন। মাইয়েদের গলা তো অনেক মিষ্টি। আয়ান, তুই তো খুব লাকি রে ভাই। জি দাদি, আমি জানি। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আয়ান আর রিয়া আবার নিজেদের রুমে একা হয়। রিয়া আয়ানের কাছে এসে তার হাত দুটো ধরে। আজ সারাদিন তুমি অনেক কষ্ট করেছো, এবার আমাকে একটু সময় দাও। আমি তো আপনার কাছেই আছি রিয়া। শুধু কাছে থাকলে হবে না, মনের কাছে থাকতে হবে। আয়ান, তুমি কি আমাকে প্রমিস করবে যে তুমি সারা জীবন এইভাবেই আমার সাথে থাকবে? আমি প্রমিস করছি রিয়া, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। রিয়া আয়ানকে বুকে জড়িয়ে নেয়। আয়ানও খুব শক্ত করে রিয়াকে ধরে রাখে। আয়ানের মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কিন্তু তার মনের ভেতরে সেই গোপন কথাটা সে রিয়াকে এখনো জানতে দেয়নি। সে অপেক্ষা করছে সঠিক সময়ের, যে সময়টাতে রিয়া জানবে যে তার এই ইনোসেন্ট স্বামী আসলে কতটা বুদ্ধিমান আর ধুরন্ধর। আয়ান ওঠো, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবে? আজ না তোমার প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়ার লাস্ট ডেট। আমাকে আর একটু ঘুমাতে দিন ম্যাম। কাল রাতে আপনি আমাকে একটু ঘুমাতে দেননি, আমার সারা শরীর এখনো ব্যথা করছে। ম্যাম ডাকবে না একদম। কতবার বলেছি আমাকে রিয়া বলে ডাকবে অথবা বউ বলে ডাকবে। আর কাল রাতে আমি এমন কি করেছি যে তোমার শরীর ব্যথা করবে? আমি তো শুধু তোমাকে একটু আদর করছিলাম। আপনার আদরের চোটে আমার তো জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। আপনি এত জোরে চেপে ধরেন কেন আমাকে? আমার দম বন্ধ আসে রিয়া। দম বন্ধ হয়ে আসলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরবে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, নিচে তোমার ফুফু আর ফুফা এসেছে। ফুপু আর ফুপা এত সকালে কেন এসেছে? তারা কি জেনে গেছে কাল রাতে আমরা কি করছিলাম? আয়ানের এমন বোকা বোকা কথা শুনে রিয়া হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ে। সে আয়ানের গাল দুটো টেনে দেয়। তুমি এত পাগল কেন আয়ান? স্বামী স্ত্রী রাতে কি করে সেটা কি কেউ সকালে এসে চেক করে নাকি? তারা এমনিই বেড়াতে এসেছে। তুমি যাও, বাথরুমে যাও। আপনি আগে বাথরুম থেকে বেরিয়ে আসুন,
তারপর আমি যাব। আমি কেন বের হব? আমরা একসাথে গোসল করব। স্বামী স্ত্রী একসাথে গোসল করলে ভালোবাসা বাড়ে, এটা জানো না তুমি? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন আপনি? একসাথে গোসল করলে ভালোবাসা বাড়ে না, লজ্জা কমে যায়। আমি আপনার সাথে বাথরুমে যাব না, আপনি আগে যান। তুমি না গেলে আমি কিন্তু এক্ষুনি তোমার কাপড় খোলা শুরু করব, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। আপনি একটা আস্ত পাগল রিয়া। আমি বুঝতে পারছি না আব্বু আপনাকে কোথা থেকে ধরে আনলো আমার জন্য। আমি যাচ্ছি বাথরুমে, আপনি বাইরে থাকুন। আয়ান দৌড়ে বাথরুমে ঢুকে ভেতর থেকে লক করে দেয়। রিয়া বাইরে দাঁড়িয়ে হাসতে থাকে। ছেলেটার লাজুক মুখটা দেখলে রিয়া সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। কিছুক্ষণ পর আয়ান ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে যায়। সেখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। আয় আয়ান, কেমন আছিস বাবা? বিয়ের পর তো তোকে চেনাই যাচ্ছে না, মুখটা কেমন উজ্জ্বল হয়ে গেছে তোর। জি ফুপু, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ফুফা কেমন আছেন আপনি? আমি ভালো আছি বাবা। তা তোমার পড়াশোনা কেমন চলছে? রিয়া নাকি তোমাকে ঠিকমতো পড়াচ্ছে নাকি শুধু গল্প করে সময় পার করছো তোমরা? আমি ওকে খুব কড়া শাসনে রাখি ফুফা। পড়াশোনায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমি ওকে দেই না, তাই না আয়ান? জি ফুপা, রিয়া আমাকে খুব বকে। পড়া না পারলে তো আমাকে কাল রাতে অনেক শাস্তি দিয়েছে। আয়ানের কথা শুনে ড্রয়িং রুমের সবাই হঠাৎ চুপ হয়ে যায়। রিয়ার মুখটা লজ্জা লাল হয়ে ওঠে। সে বুঝতে পারছে আয়ান তার রোমান্সের কথাগুলো শাস্তির কথা হিসেবে সবার সামনে বলে দিচ্ছে। কি শাস্তি দিয়েছে রে আয়ান? রিয়া কি তোমাকে মেরেছে নাকি? মারা তো দূরের কথা আম্মু, সে আমাকে এমন ভাবে চেপে ধরেছিল যে আমি নড়তেই পারছিলাম না, আর খালি বলছিল আমাকে নাকি খেয়ে ফেলবে। মানে কি এসবের? রিয়া মা, তুমি কি আয়ানকে ভয় দেখাও নাকি পড়ার সময়? আরে না আব্বু, আয়ান আসলে মজা করছে। ও তো পড়াশোনা না পারলে আমি একটু রাগ করি আর বলি যে তোকে কাঁচা খেয়ে ফেলবো। ও সেটাই বলছে আপনাদের। আপনারা কথা বলেন, ওর কথায় কান দেবেন না। ও তো একটা বোকা ছেলে। আয়ান, তুই বউয়ের নামে এভাবে সবার সামনে বিচার দিচ্ছিস? তোর কপালে আজ অনেক কষ্ট আছে ভাই। রাতে যখন রুমে যাবি তখন বুঝবি বউর আসল লোক কাকে বলে। নীলা, তুমি ওকে আর ভয় দেখিও না, বেচারা এমনিতেই ভয়ে ভয়ে থাকে। আয়ান, তুই বরং কলেজে যা, তোর তো আজ খাতা জমা দেওয়ার কথা ছিল। জি ভাইয়া, আমি এখনই যাচ্ছি। রিয়া, আমার খাতাটা কোথায় একটু এনে দিন তো। রিয়া দৌড়ে উপরে গিয়ে আয়ানের প্র্যাকটিক্যাল খাতাটা নিয়ে আসে। আয়ান খাতা নিয়ে বের হওয়ার সময় রিয়া তাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। তুমি কিন্তু সবার সামনে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো আয়ান, না হলে আমি কিন্তু সত্যিই তোমাকে এমন শাস্তি দেব যে তুমি সোজা হয়ে হাঁটতে পারবে না। আমি তো সত্যি কথাই বলেছিলাম। আপনি তো কাল রাতে আমাকে ওইভাবে চেপে ধরেছিলেন। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। এখন সাবধানে যাও। আর শোনো, আজ বিকেলে কিন্তু আমরা আমার নানির বাসায় যাব। নানি তোমাকে দেখতে চেয়েছে। নানির বাসায়? সেখানে আবার কি হবে কে জানে। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আয়ান রিক্সা নিয়ে কলেজে পৌঁছায়। সেখানে তারেক তার জন্য অপেক্ষা করছিল। কিরে বন্ধু, মুখটা এমন শুকনো কেন? সকালে কি ম্যামের বোকা খেয়েছিস নাকি নাকি আদর খেয়েছিস বেশি? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না তারেক? আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, আর তুই আছিস মজা নেওয়ার জন্য। আরে ভাই, আমি মজা নেব কেন? আমি তো তোকে একটা বুদ্ধি দিয়েছিলাম। এখন তুই যদি সেটা কাজে লাগাতে না পারিস তাহলে আমার কি দোষ? শোন তারেক, বেশি কথা বলবি না। তুই তো কিছুই জানিস না। রিয়া যা ভাবছে ভাবুক, গুটি তো আমিই চালছি। আমার সব কন্ট্রোলেই আছে। মানে কি? তুই ঘুটি চালছিস মানে? তুই কি ম্যামকে বোকা বানাচ্ছিস নাকি? আরে না, আমি বোকা বানাবো কেন? আমি তো ইনোসেন্ট। আচ্ছা শোন, মিতু কোথায়? ওকে তো দেখছি না আজ। আয়ান খুব চতুরতার সাথে প্রসঙ্গটা পাল্টে ফেলে। ঠিক সেই সময় পেছন থেকে মিতু এসে তারেকের পিঠে একটা থাপ্পড় মারে। মিতু রিয়ার খুব কাছের বান্ধবী। কি রে তারেক, তুই আমার বন্ধুকে নিয়ে কি সব কানাঘুষা করছিস? আয়ান, তুমি এর পাল্লায় একদম পড়বে না। ও একটা আস্ত শয়তান। আমি তো পড়িনি মিতু, ও আমাকে শুধু শুধু বিরক্ত করছে। তুমি কেমন আছো? রিয়া তোমার কথা খুব বলছিল কাল। আমি ভালো আছি। রিয়া তো এখন বাতাসে উঠছে, মনের মতো একটা বর পেয়েছে, আর কি লাগে। তুমি কিন্তু রিয়াকে কখনো কষ্ট দিও না আয়ান, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি কেন কষ্ট দেব? সে আমাকে যেভাবে ভালোবাসে আমি তো তার কিছুই করতে পারি না। আমি তো অনেক বোকা।
বোকা ছেলেদেরই তো মেয়েরা বেশি পছন্দ করে। তুমি রিয়ার কথা অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলেই দেখবে সংসার খুব সুখে কাটবে। কলেজ শেষ করে আয়ান সোজা বাসায় ফেরে। বিকেলে রিয়া আর আয়ান মিলে রিয়ার নানির বাসার দিকে রওনা হয়। রিয়ার নানি অনেক পুরনো দিনের মানুষ, কিন্তু মনটা অনেক বড়। আয় ভাই আয়ান, ভেতরে আয়। তুই তো আমার নাতনির মাথাটা পুরাই খারাপ করে দিছস। ও সারাদিন শুধু আয়ান আর আয়ান করে। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তা তোদের সংসার কেমন চলছে রে? রিয়া কি তোরে রান্না বান্না করে খাওয়ায় নাকি শুধু লেখাপড়া নিয়েই থাকে? নানি তুমি সব কি বলছো? আমি ওকে আমার নিজের হাতে খাইয়ে দেই প্রতিদিন। আয়ান তো নিজের হাতে খেতেই চায় না। আমি নিজের হাতে খেতে চাই না মানে? আপনি তো জোর করে আমার মুখে খাবার ঢুকিয়ে দেন, আমি মানা করলেও আপনি শোনেন না। কিরে আয়ান, তুই বউয়ের হাতের খাবার খেতে মানা করেছিস না কেন? বউয়ের হাতের খাবার তো অনেক ভালোবাসা থাকে রে ভাই। আসসালামু আলাইকুম মামা। না মানে আমি তো নিজের হাতে খেতেই পছন্দ করি, কিন্তু রিয়া আমাকে ছোট বাচ্চার মতো ট্রিট করে। রিয়া তো তোকে ভালোবাসে বলেই এমন করে। তুই এখনো অনেক ছোট তো, তাই বুঝিস না। রিয়া, তুই আয়ানকে একটু ভালো করে সব শিখিয়ে দিস। আমি তো প্রতিদিন রাতেই শেখানোর চেষ্টা করি মামি, কিন্তু ও এত লাজুক যে কিছুই শিখতে চায় না, খালি বলে ভয় লাগে। রিয়ার কথা শুনে ঘরের সবাই একসাথে হাসতে শুরু করে। আয়ানের অবস্থা খুব খারাপ। তার ইচ্ছা করছে মাটি ফাঁক হয়ে যাক আর সে সেখানে ঢুকে পড়ুক। আয়ান, তুই এত ভয় পাস কেন রে? পুরুষ হবি বাঘের মতো। বউরে ডরাইলে কি সংসার চলে নাকি? আমি বউকে ডরাই না নানি, আমি আল্লাহকে ডরাই। রিয়া মাঝে মাঝে এমন সব কাজ করে যে আমার মনে হয় আমি কোনো পাপ করে ফেলেছি। আরে বোকা স্বামী, স্ত্রীর মাঝে কোনো পাপ নেই। রিয়া যা করবে তুই সব চুপচাপ মেনে নিবি, বুঝলি? জি মামা, বুঝতে পেরেছি। নানির বাসায় অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আয়ান আর রিয়া রাতের বেলা নিজেদের বাসায় ফিরে আসে। ড্রয়িং রুমে তখন বেলাল চাচা আর রুমা চাচি বসে চা খাচ্ছে। কিরে আয়ান, নানির বাসা থেকে ঘুরে এলি নাকি? নানি তোকে কি কি উপহার দিল রে ভাই? আসসালামু আলাইকুম চাচা। নানি আমাকে একটা ঘড়ি দিয়েছে আর রিয়াকে একটা শাড়ি দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ঘড়িটা তো অনেক সুন্দর। তা রিয়ামা, তুমি আয়ানকে একটু রেস্ট যেতে দাও। সারাদিন ছেলেটা অনেক ধকল সহ্য করেছে। জি চাচি, আমি ওকে এখন ঘুম পাড়িয়ে দেব, ও অনেক ক্লান্ত। চলো আয়ান, রুমে চলো। রিয়া আয়ানের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। রুমে ঢুকে রিয়া দরজাটা লক করে দেয় আর আয়ানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। রিয়া, আপনি আবার শুরু করলেন? আজ তো আমি সত্যি অনেক ক্লান্ত, আমাকে একটু ঘুমাতে দিন প্লিজ। ঘুম তো তুমি উড়াধুরা ঘুমাবে, কিন্তু তার আগে আমাকে একটু শান্তি দাও। নানি বাসায় তুমি সবার সামনে আমাকে যেভাবে অপমান করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি আবার কখন অপমান করলাম? আমি তো শুধু সত্য কথাগুলো বলেছিলাম। সত্য কথা সব জায়গায় বলতে হয় না বোকা ছেলে। তুমি বলেছো আমি তোমাকে জোর করে খাইয়ে দেই, তুমি বলেছো আমি তোমাকে রাতে ভয় দেখাই। এইসব কথা শুনে মামা মামি কি ভেবেছে বলো তো? আমি জানি না তারা কি ভেবেছে, কিন্তু আপনি আমাকে এখন ছাড়ুন, আমার খুব গরম লাগছে। গরম লাগলে জামা কাপড় খুলে ফেলো, আমি তো তোমাকে নিষেধ করিনি। এসো, আমি তোমার শার্টের বোতাম খুলে দিচ্ছি। না না, আপনি আমার শার্ট ধরবেন না, আমি নিজেই খুলতে পারবো, আপনি দূরে থাকুন। আয়ান দ্রুত খাট থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রিয়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রিয়ার নরম শরীরের স্পর্শে আয়নের পুরো শরীরে বিদ্যুতের মতো কিছু একটা খেলে যায়। রিয়া তার মুখটা আয়নের পিঠে ঘষতে থাকে। তুমি এত নিষ্ঠুর কেন আয়ান? তুমি তো একটুও বোঝো না আমি তোমাকে কতটা চাই। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার নাম। আমি সব বুঝি রিয়া, কিন্তু আমার খুব ভয় লাগে। আমি এসব ব্যাপারে একদম কাঁচা। কাঁচা জিনিসকেই তো পাকিয়ে নিতে হয় আয়ান। আমি তোমাকে তিলে তিলে নিজের মতো করে তৈরি করব, তুমি শুধু আমাকে বাধা দিও না। এদিকে রিয়া আয়ানকে নিজের থেকে ঘুরিয়ে নেয়। তার চোখ দুটো নেশাতুর হয়ে আছে। সে আয়নের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আয়ান প্রথম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সে রিয়ার এই পাগলামির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে সেও নিজের হাত দুটো রিয়ার কোমরে জড়িয়ে নেয়। রিয়া বুঝতে পারে আয়ান আজ আর বাধা দিচ্ছে না। সে আয়ানকে আরো কাছে টেনে নেয়। তাতে দুজনের নিঃশ্বাসের গতি বেড়ে যায়। রিয়া আয়ানকে বিছানায় নিয়ে আসে। আজ আমি তোমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানিয়ে দেব আয়ান।
তুমি শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকো। রিয়া, লাইটটা অফ করে দিন না প্লিজ, আমার খুব লজ্জা করছে। না, আজ কোনো লাইট অফ হবে না। আমি আমার ইনোসেন্ট স্বামীকে আলোতেই দেখতে চাই। তুমি চোখ বন্ধ করো আয়ান। এদিকে আয়ান বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করে ফেলে। রিয়া তার শাড়ির পিন খুলতে শুরু করে। পুরো রুম জুড়ে এক অদ্ভুত নীরবতা, কিন্তু শোনা যাচ্ছে দুটি ভালোবাসার মানুষের দ্রুত নিঃশ্বাসের শব্দ। আয়ান চোখ বন্ধ করে অনুভব করছে রিয়ার উষ্ণ ছোঁয়া। তার মনে হচ্ছে সে যেন কোনো ঘোরের মধ্যে আছে, যে ঘোরের কোনো শেষ নেই। পরদিন সকালে ড্রয়িং রুমে সবাই চা খাচ্ছে। আয়নার কাজিন রাকিব আর ফাহিম ভাইয়া খবরের কাগজ পড়ছে। ভাইয়া, এই দেখো একটা নিউজ ছাপা হয়েছে। আজকালকার ছেলেরা নাকি বউয়ের কথায় উঠে আর বসে, বউয়ের আসল ধরে ঘুরে সারাদিন। এটা আর নতুন কি বললি? আমাদের বাড়িতেই তো একটা লাইফ এক্সপ্রেসেল আছে। আয়ান তো রিয়া ছাড়া কিছুই বুঝে না। ভাইয়া, তুমি কিন্তু আমাকে নিয়ে বাজে কথা বলছো। আমি রিয়া ছাড়া কিছুই বুঝি না মানে কি? আমি তো আমার পড়াশোনা নিয়েও থাকি। তোর পড়াশোনার কথা আর বলিস না ভাই। তুই বই নিয়ে বসলে তো আর তোর চোখ থাকে বউয়ের দিকে। আমি নিজে দেখেছি তোর বইয়ের ভেতরে রিয়ার ছবি লুকিয়ে রেখেছিস। ভাবি, তুমি আমার বইয়ের ভেতর হাত দিয়েছো কেন? এটা তো অন্যায়। তুমি চুপ করো আয়ান। আব্বু, আপনি সব কি বলছেন? আমাকে আলাদা করে দিলে তো পড়াশোনা ছেড়ে দেবে। আমি তো ওকে প্রতিদিন রাতে 2 ঘন্টা করে ইংরেজি পড়াই। রাইতে 2 ঘন্টা ইংরেজি পড়াও নাকি অন্য কিছু পড়াও, সেটা তো আমরা সবাই বুঝতে পারতাছি। মায়ের রূপের আগুনে আমার নাতিটা পুরা ছাই হয়ে যাইতেছে। আম্মা, আপনি থামুন তো। ওরা স্বামী স্ত্রী, ওরা ওদের মতো থাকুক। আপনি শুধু শুধু ওদের নিয়ে কথা বলেন সারাদিন। দাদি রেগে গিয়ে নিজের রুমে চলে যান। রিয়া আয়ানের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আয়ান মাথা নিচু করে হাসতে থাকে। সে বুঝতে পারছে তার এই ইনোসেন্ট অভিনয়টা পরিবারের সবার কাছে একদম পারফেক্টলি কাজ করছে। কেউ তাকে বকা দিচ্ছে না, বরং সবাই তাকে একটু বেশি ভালোবাসছে। দুপুরে আয়ান একা ছাদে দাঁড়িয়ে আছে। তারেক ফোন করেছে। হ্যালো দোস্ত, কি খবর? আজ বিকেলে মাঠে আসবি তো? ডিএলএস গেমের নতুন টুর্নামেন্ট শুরু হবে। হ্যাঁ দোস্ত, আমি আসবো, কিন্তু রিয়াকে একটু ম্যানেজ করতে হবে। ও তো আমাকে চোখের আড়াল করতেই চায় না। তুই তো দেখি একদম বউয়ের আসল ধরা স্বামী হয়ে গেলি। আমি ভাবতাম তুই ম্যামকে ট্রোল করবি, আর এখন দেখি ম্যাম তোকে কন্ট্রোল করে। তুই কিছুই বুঝিস না তারেক। আমি যদি ওকে বাধা দেই তাহলে ও আরো বেশি জেদ করবে, তাই আমি ওকে ওর মতো থাকতে দেই। আর সত্যি বলতে কি, আমি এই ইনোসেন্ট চরিত্রটা খুব উপভোগ করছি। মানে তুই বলতে চাস তুই ইচ্ছে করেই ইনোসেন্ট সেজে আসিস? আরে না, আমি ইনোসেন্ট সেজে থাকবো কেন? আমি তো আসলেই ইনোসেন্ট। তুই বিকেলে মাঠে থাক, আমি আসছি। আয়ান খুব সাবধানে কথা ঘুরিয়ে ফোনটা কেটে দেয়। সে জানে তারেক খুব চালাক ছেলে, একটু বেফাস কথা বললেই সে সব ধরে ফেলবে। আয়ান ছাদ থেকেই নিচে নেমে আসে। রুমে ঢুকে দেখে রিয়া আর আয়ানের একটা শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শার্টটা রিয়ার গায়ে অনেক বড় লাগছে। রিয়া, আপনি আমার শার্ট পরেছেন কেন? আপনার তো অনেক সুন্দর সুন্দর জামা আছে। আমার শার্ট পরতে ইচ্ছে করলো তাই পরলাম। তোমার শার্ট পরলে মনে হয় তুমি সব সময় আমার সাথেই আছো। কেমন লাগছে আমাকে বলো তো? আপনাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু কেউ দেখে ফেললে কি ভাববে? আপনি তাড়াতাড়ি শার্টটা খুলে ফেলুন। খুলবো তো, কিন্তু আমি নিজে খুলবো না। তুমি তোমার নিজের হাতে আমার গা থেকে তোমার শার্টটা খুলবে। রিয়া, আপনি আবার আমাকে বিপদে ফেলছেন। আমি এসব পারবো না। পড়তেই হবে আয়ান, তুমি না আমার স্বামী। স্বামীর তো অধিকার আছে স্ত্রীর জামা খুলে দেওয়ার। এসো আমার কাছে এসো। রিয়া 2 হাত প্রসারিত করে আয়ানের দিকে এগিয়ে আসে। আয়ান ধীরে ধীরে রিয়ার কাছে যায়। তার হাত কাঁপছে। সে খুব সাবধানে রিয়ার শার্টের প্রথম বোতামটা খোলে। রিয়া চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। আয়ানের এই লাজুক এবং ধীর গতির প্রেম রিয়াকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। রিয়া, আপনি কি আমাকে সত্যি সারা জীবন এভাবেই ভালোবাসবেন? সারা জীবন না আয়ান, মৃত্যুর পরেও আমি শুধু তোমাকেই ভালোবাসবো। তুমি শুধু আমার। এই বুকের ভেতরটা অনুভব করো, এখানে শুধু তোমার নাম লেখা আছে। আয়ান রিয়ার বুকে মাথা রাখে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে রিয়ার হৃদস্পন্দন খুব দ্রুত চলছে। আয়ানের ঠোঁটে এক চিলতে বিজয়ের হাসি ফুটে ওঠে, যেটা রিয়া দেখতে পায় না।
আয়ান জানে সে রিয়াকে কতটা ভালোবাসা, রিয়াকে নিজের করে পাওয়ার জন্য সে কতটা নিখুঁতভাবে এই বোকা ছেলের অভিনয়টা চালিয়ে যাচ্ছে। আয়ান তাড়াতাড়ি ওঠো, আজ তোমার রেজাল্ট দেবে আর তুমি এখনো নাক ডেকে ঘুমাচ্ছ। রেজাল্ট তো দুপুরে দেবে রিয়া, এখন মাত্র সকাল 8টা বাজে। আমাকে আর একটু ঘুমাতে দিন প্লিজ। কাল রাতে আপনি আমার উপর দিয়ে যে ঝড় বইয়ে দিয়েছেন, আমার কোমরে এখনো ব্যথা করছে। আমি আবার কি ঝড় বইয়ে দিলাম? আমি তো শুধু আমার জামাইয়ের সাথে একটু আদর সোহাগ করছিলাম। তুমি এত নরম কেন আয়ান? একটু আদর করলেই তোমার কোমর ব্যথা হয়ে যায়। আমি তো শুনেছি ছেলেরা অনেক স্ট্রং হয়। আমি তো স্ট্রংই ছিলাম, কিন্তু আপনার আদরের ধরন তো অন্যরকম। আপনি তো আমাকে আস্ত গিলে খেতে চান। আপনি প্লিজ আমার গায়ের উপর থেকে উঠুন, আমি বাথরুমে যাব। আমি উঠবো না, তুমি আমাকে কোলে করে বাথরুম পর্যন্ত নিয়ে চলো। আজ আমরা একসাথে গোসল করব। তোমার রেজাল্ট ভালো হলে এটা হবে তোমার জন্য আমার প্রথম গিফট। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি বলছেন রিয়া? আম্মু যদি ডাকাডাকি করে আর আমাদের একসাথে বাথরুমে পায়, তাহলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। আপনি নামুন আমার গায়ের উপর থেকে। আয়ান অনেক কষ্টে রিয়াকে নিজের গায়ের উপর থেকে নামিয়ে খাট থেকে দৌড়ে বাথরুমে ঢুকে যায়। রিয়া খিলখিল করে হাসতে থাকে। ছেলেটার লাজুক মুখটা দেখলে রিয়ার মনে হয় পৃথিবীর সব সুখ যেন এই লোকটা মানুষের মাঝে লুকিয়ে আছে। কিছুক্ষণ পর আয়ান ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে আসে। সেখানে পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। আজ সবার মুখে একটু চিন্তার ছাপ, কারণ আয়ানের রেজাল্ট। কিরে আয়ান, তোর মুখ এমন শুকনো কেন? ভয় পাচ্ছিস নাকি? জি আব্বু, একটু ভয় তো লাগছেই। যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো আপনি আমাকে বাসা থেকে বের করে দেবেন। বের কইরা তো অনেক আগেই দেওয়া উচিত ছিল। বইয়ের আসল ধরা পইরা থাকলে কি আর পরীক্ষায় পাশ করন যায়? আমার তো মনে হইতাছে আজ এই বাড়িতে একটা কুরুক্ষেত্র আসবো। আপনি সকাল সকাল অমঙ্গলজনক কথা বলেন না তো আম্মা। আমার ছেলেটা ঠিকই পাশ করবে। রিয়া মা ওকে অনেক মন দিয়ে পড়িয়েছে, তাই না রিয়া? জি আম্মু, আমি ওকে খুব কড়া শাসনের মাঝে রেখেছিলাম। ও যদি আমার কথা মতো খাতায় লিখে থাকে তাহলে ওর রেজাল্ট অবশ্যই ভালো হবে। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আজ রাতে ওকে আমি এমন শাস্তি দেব যে ও সারা জীবন মনে রাখবে। আয়ান, তোর বউয়ের শান্তির কথা শুনলে তো আমার ভয় লাগে। তুই রাতে কিভাবে এই মেয়ের সাথে এক রুমে থাকিস ভাই? নীলা, তুমি ওকে আর খেপো না। আয়ান তো এমনিতেই ভয়ে অস্থির। আয়ান, তুই বরং নাস্তা করে নে, রেজাল্ট যা হওয়ার হবে। আয়ান চুপচাপ নাস্তা করতে থাকে। তার বুকের ভেতরে একটু ভয় নেই, কারণ সে জানে সে পরীক্ষায় খুব ভালোভাবে সব উত্তর লিখেছে। কিন্তু সবার সামনে তাকে তো ভয় পাওয়ার অভিনয় করতে হবে। নাস্তা শেষ করে আয়ান আর রিয়া নিজেদের রুমে চলে আসে। রিয়া ল্যাপটপ নিয়ে বসেছে রেজাল্ট চেক করার জন্য। রিয়া, আমার খুব নার্ভাস লাগছে। আপনি বরং ল্যাপটপটা বন্ধ করে দিন, আমি তারেকের কাছ থেকে রেজাল্ট শুনে নেব। একদম চুপ করে বসো এখানে, আমি নিজে তোমার রেজাল্ট দেখব। আমার এত রাতের পরিশ্রম কি বৃথা যেতে পারে নাকি? তোমার রোল নাম্বারটা বলো তাড়াতাড়ি। আমার তো রোল নাম্বার মনে নেই। অ্যাডমিট কার্ডটা মনে হয় আলমারি ড্রয়ারে রাখা আছে। তুমি একটা আস্ত গাধা আয়ান, নিজের রোল নাম্বারও মনে রাখতে পারো না। যাও অ্যাডমিট কার্ডটা নিয়ে এসো। আয়ান আলমারি থেকে অ্যাডমিট কার্ড বের করে রিয়ার হাতে দেয়। রিয়া ওয়েবসাইটে রোল নাম্বার বসে এন্টার চাপে। স্ক্রিনের দিকে তাকিয়ে রিয়ার চোখ দুটো খুশিতে বড় বড় হয়ে যায়। সে লাফ দিয়ে উঠে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান, তুমি পাশ করেছো। শুধু পাশ করোনি, তুমি ইংরেজিতে A+ পেয়েছো। আমি বিশ্বাসই করতে পারছি না। সত্যি বলছেন রিয়া? আমি A+ পেয়েছি? তাহলে তো আব্বু আমাকে আর বকা দেবে না। বকা তো দূরের কথা, আজ তোমাকে আব্বু মাথায় তুলে নাচবে। আর আমি তোমাকে কি করব সেটা তো তুমি আজ রাতেই বুঝতে পারবে। আপনি আবার রাতে কি করবেন? আমি তো পাশ করেছি, এখন তো আর শাস্তির ভয় নেই। বোকা ছেলে, রেজাল্ট খারাপ হলে পেতে শাস্তি, আর রেজাল্ট ভালো হলে পেতে হয় চরম আদর। আজ তোমাকে আমি ভালোবাসার সাগরে ডুবিয়ে দেব। রিয়া খুশিতে আয়ানের সারা মুখে চুমু খেতে শুরু করে। আয়ান লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু সে রিয়াকে বাধা দেয় না। সে বুঝতে পারছে রিয়া আজ সত্যি অনেক খুশি। রিয়া দৌড়ে নিচে গিয়ে সবাইকে রেজাল্টের খবর দেয়।
পুরো বাড়িতে যেন খুশির বন্যা বয়ে যায়। কামাল আব্বু আয়ানকে বুকে জড়িয়ে ধরেন। তুই তো আমার মুখ রেখেছিস বাবা, আমি তো ভাবতেই পারিনি তুই ইংরেজিতে এত ভালো রেজাল্ট করবি। সব আসলে রিয়া মায়ের অবদান। আমি তো আগেই বলেছিলাম আমার ছেলে ঠিকই পাস করবে। আজ রাতে বাসায় স্পেশাল রান্না হবে। আয়ান তুই কি খাবি বল? আমার কিছু লাগবে না আম্মু, রিয়া যা খাবে আমিও তাই খাবো। বউয়ের চামচা একটা, বউ যা খাইবো সেইটাই খাইবো, নিজের কোনো রুচিই নেই। আরে আম্মা, আপনি ওকে বকবেন না তো, ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে আজ। আয়ান, বিকেলে তুই রেডি থাকিস, আমি তোর ফুফা তোকে নিয়ে বাইরে থেকে মিষ্টি কিনে আনবো সবার জন্য। হ্যাঁ জি চাচা, আমি রেডি থাকবো। দুপুরের দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে মেঘ করে আসে। প্রচন্ড ঝড়ের সাথে শুরু হয় মুষলধার বৃষ্টি। কারেন্ট চলে যায় পুরো এলাকায়। বৃষ্টির ছাদ থেকে বাঁচতে সবাই জানালার গ্লাস আটকে দেয়। রিয়া আয়ানের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। রিয়া, আপনি আমাকে ছাদে কেন আনলেন? এত বৃষ্টি হচ্ছে, ভিজে গেলে তো আমার জ্বর আসবে, আর দাদি দেখলে আমাকে আস্ত রাখবে না। দাদি এখন নিজের রুমে ঘুমাচ্ছে, কেউ দেখবে না। আর বৃষ্টিতে ভিজলে জ্বর আসে না, ভালোবাসা বাড়ে। তুমি জানো আমি কতদিন ধরে স্বপ্ন দেখছি আমার স্বামীর সাথে বৃষ্টির মধ্যে ভিজবো। কিন্তু আমার তো খুব শীত করছে রিয়া, আমি নিচে যাব, আমাকে ছেড়ে দিন। একদম নড়বে না তুমি। আজ আমি তোমাকে আমার মনের মতো করে সাজাবো। রিয়া আয়ানকে ছাদের মাঝখানে দাঁড় করিয়ে দেয়। বৃষ্টির পানিতে রিয়ার পাতলা সুতির জামা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। আয়ান সেদিকে তাকাতেই তার বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। সে দ্রুত চোখ নামিয়ে নেয়। চোখ নামিয়ে নিলে কেন আয়ান? আমি কি তোমার স্ত্রী নই? আমাকে দেখার সম্পূর্ণ অধিকার তোমার আছে। আমি জানি আপনি আমার স্ত্রী, কিন্তু আমার খুব লজ্জা করে রিয়া, আমি এসব পারি না। তোমাকে পারতে হবে না, আমি সব করব, তুমি শুধু আমাকে অনুভব করো। রিয়া ধীরে ধীরে আয়নের কাছে এগিয়ে আসে। সে আয়নের ভেজা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। তারপর নিজের দুই হাত আয়নের গলার পেছনে জড়িয়ে ধরে। আয়নের সারা শরীর কাঁপছে। সে বুঝতে পারছে না এটা শীতের কাঁপুনি নাকি রিয়ার স্পর্শের কাঁপুনি। তুমি আমাকে জড়িয়ে ধরছো না কেন আয়ান? তোমার হাত দুটো কি অবশ হয়ে গেছে? আমাকে শক্ত করে ধরো। আমার ভয় লাগছে রিয়া, কেউ যদি ছাদে চলে আসে। কেউ আসবে না, তুমি এত ভীতু কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভয় ভাঙিয়ে দিচ্ছি। এদিকে রিয়া আয়নের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। বৃষ্টির শীতল পানির মাঝে রিয়ার উষ্ণ ঠোঁটের ছায়া আয়ানকে যেন পাগল করে দেয়। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেও তার দুই হাত দিয়ে রিয়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া আয়ানকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নেয়। ছাদের এক কোণে দাঁড়িয়ে তারা দীর্ঘক্ষণ বৃষ্টির মাঝে নিজেদের ভালোবাসার আদান প্রদান করতে থাকে। আয়নের এই হঠাৎ বদলে যাওয়া রূপ রিয়াকে অবাক করলেও সে মনে মনে খুব খুশি হয়। সে বুঝতে পারে আয়নের ভেতরে পুরুষত্ব ধীরে ধীরে জেগে উঠছে। হঠাৎ সিঁড়ির দিকে পায়ের আওয়াজ শুনে আয়ন চমকে ওঠে। সে দ্রুত রিয়াকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। নীরা ভাবি ছাতা মাথায় দিয়ে ছাদে এসেছেন কাপড় তুলতে। ওমা, তোমরা দুজন এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো? বলি, রোমান্স করার কি আর জায়গা পাওনি তোমরা? ঘরে কি বিছানা নেই? না ভাবি, আমরা তো রোমান্স করছিলাম না, আমি তো রিয়াকে ডাকতে এসেছিলাম, ও একা একা ভিজছিল তো তাই। ও আচ্ছা, ডাকতে এসেছো? তা ডাকতে এসেছো বোর কোমর জড়িয়ে ধরতে হয়, সেটা তো আগে জানতাম না। আয়ান, তুই কিন্তু দিন দিন খুব বাজি হয়ে যাচ্ছিস। ভাবি, আপনি ওকে বকছেন কেন? আমি তো ওকে জোর করে ধরে রেখেছিলাম, ও তো বেচারা শীতে কাঁপছিল। তুই আর তোর স্বামীকে বাঁচাতে আসিস না রিয়া, আমি সব দেখেছি। আয়ান যে এত বড় রোমিও হয়ে গেছে সেটা আমি আজ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। যা, আবার নিচে যা, তোরা আম্মু তোদের খুঁজছে। আয়ান লজ্জায় মাথা নিচু করে ছাদ থেকে দৌড়ে নিচে চলে আসে। রিয়া হাসতে হাসতে নীলা ভাবির সাথে নিচে নামে। রুমে এসে আয়ান দ্রুত তোয়ালে দিয়ে মাথা মুছতে থাকে। রিয়া পেছন থেকে এসে আয়ানকে আবার জড়িয়ে ধরে। রিয়া, আপনি আবার শুরু করলেন? ভাবি তো সব দেখে ফেলেছে, এখন তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। করতে দাও হাসাহাসি, আমরা কি চুরি করেছি নাকি? স্বামী স্ত্রী রোম্যান্স করেছে, এটা নিয়ে হাসাহাসি করার কি আছে? তুমি তাড়াতাড়ি কাপড় পাল্টে নাও, না হলে সত্যিই জ্বর চলে আসবে তোমার। আপনিও কাপড় পাল্টে নিন, আপনার জামা তো পুরো ভিজে গেছে। আমি তো কাপড় পাল্টাবো, কিন্তু তুমি আমাকে পাল্টে দেবে।
আমি পারবো না রিয়া, আপনি নিজের কাপড় নিজে পাল্টান। আমি চোখ বন্ধ করে বসে আছি। তুমি যদি আমার কাপড় পাল্টে না দাও তাহলে আমি ভেজা কাপড়ে সারাদিন থাকবো, আর আমার যদি নিউমোনিয়া হয়ে যায় তখন কিন্তু তুমিই দায়ী থাকবে। আপনি একটা সাংঘাতিক জেদি মেয়ে রিয়া। আমি বুঝতে পারছি না আমি আপনার সাথে সারা জীবন কিভাবে কাটাবো। খুব শান্তিতে কাটবে। তুমি শুধু আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলেই দেখবে জীবনটা স্বর্গের মতো সুন্দর হয়ে গেছে। এসো আমার কাছে এসো। আয়ান নিরুপায় হয়ে রিয়ার কাছে যায়। সে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে রিয়ার ভেজা জামাটা খুলতে শুরু করে। রিয়া একদৃষ্টি আয়নের মুখের দিকে তাকিয়ে থাকে। আয়ানের এই অসহায় এবং ইনোসেন্ট মুখটা রিয়াকে খুব আনন্দ দেয়। সন্ধ্যায় ড্রয়িং রুমে আবার আড্ডায় আসর বসেছে। বেলাল চাচা মিষ্টি নিয়ে এসেছেন আয়নের রেজাল্ট উপলক্ষে। বাইরে এখনো ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, আর কারেন্ট এখনো আসেনি। চারিদিকে মোমবাতি আর হারিকেনের আলো। ভাইয়া, আজ তো তোমার অনেক খুশির দিন। ভাবি তোমাকে কি গিফট দিল সেটা তো বললে না। গিফট তো এখনো দেয়নি রাকিব। রিয়া বলেছে রাতে নাকি গিফট দেবে। রাতে আবার কি গিফট দেবে রে আয়ান? গিফট তো সবার সামনেই দেওয়া উচিত। রিয়ামা, তুমি কি আয়ানকে কোনো সারপ্রাইজ দেবে নাকি? জি চাচি, আমি ওর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেডি করে রেখেছি, তবে সেটা তো সবার সামনে বলা যাবে না। ওটা শুধু আমার আর আয়নের সিক্রেট। বুঝলাম, তোদের সিক্রেট তোদের কাছেই থাক। আয়ান, তুই কিন্তু আজ খুব সাবধানে থাকিস। তোর বউয়ের সারপ্রাইজ সামলাতে গিয়ে যেন আবার তুই অসুস্থ না হয়ে পড়িস। ভাইয়া, তুমি সবসময় আমাকে ভয় দেখাও। রিয়া তো আমাকে ভালোবাসে। সে আমাকে এমন কোনো গিফট দেবে না যাতে আমার কষ্ট হয়। আয়ান, তুই তো দেখি পুরোপুরো বোর দলে চলে গেছিস। আজ দুপুরে ছাদে না দেখলাম, তাতে তো আমার মনে হচ্ছে কষ্ট তুই না, তোরা দুজন মিলেই কষ্ট পাচ্ছিস। নীলাভাবের কথা শুনে ড্রয়িং রুমে সবাই আবার হাসতে শুরু করে। আয়নের মুখটা অন্ধকার ও লজ্জায় লাল হয়ে ওঠে। সে মাথা নিচু করে মিষ্টি খেতে থাকে। রাত 10টার দিকে তারেক ফোন করে আয়ানকে। আয়ান ফোন নিয়ে বারান্দায় যায় কথা বলার জন্য। কিরে বন্ধু, রেজাল্টের মিষ্টি তো খাওয়ালি না? বউয়ের আসলের নিচে বসে বসে তো ভালোই দিন পার করছিস। মিষ্টি তোকে কাল ক্যাম্পাসে গিয়ে খাওয়াবো। আর বউয়ের আঁচলের নিচে বসে থাকবো কেন? রিয়া তো আমাকে অনেক রেসপেক্ট করে। রেসপেক্ট করে না, ভয় দেখায়, সেটা তো আমি ভালো করেই জানি। তুই যে ইনোসেন্ট সাজার নাটকটা করছিস সেটা কিন্তু বেশি দিন টিকবে না আয়ান। একদিন তোর আসল রূপ ম্যামের সামনে বের হবেই। তুই ফালতু বকিস না তারেক। আমার কোনো আসল রূপ নেই। আমি যেমন আছি তেমনই থাকবো। রিয়া আমাকে এভাবেই ভালোবাসে। তুই রাখ এখন। রিয়া আমাকে খুঁজছে। আয়ান ফোন কেটে রুমে চলে আসে। রিয়া তখন একটা লাল রঙের নাইট ড্রেস পরে বিছানায় বসে আছে। ঘরের আলো একদম কমানো, শুধু একটা ডিম লাইট জ্বলছে। রিয়াকে এই আলোতে এত মায়াবী আর আকর্ষণীয় লাগছে যে আয়ানের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। কার সাথে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে প্রেমালাপ করছিলে আয়ান? প্রেমালাপ করব কেন? তারেক ফোন করেছিল রেজাল্টের খবর নিতে। তারেক তো অনেকক্ষণ আগেই তোমার রেজাল্ট জেনে গেছে। ও এত রাতে ফোন করবে কেন? তুমি কি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছিলে আয়ান? আস্তাগফিরুল্লাহ, আমি অন্য মেয়ের সাথে কথা বলতে যাব কোন দুঃখে? আপনি তো আমাকে সারাক্ষণ পাহারায় রাখেন। আমার কি সেই সাহস আছে নাকি? সাহস নেই সেটা আমি জানি, কিন্তু আমার খুবই ইনসিকিউর লাগে আয়ান। তুমি দিন দিন এত স্মার্ট হয়ে যাচ্ছ, আমার ভয় অন্য কোনো মেয়ে যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। কেউ আমাকে আপনার কাছ থেকে কাটতে পারবে না রিয়া। আমি শুধু আপনারই ছিলাম, আপনারই আছি, আর আপনারই থাকবো। আয়নের কথায় রিয়া খুব খুশি হয়। সে খাট থেকে নেমে আয়নের কাছে আসে এবং তার হাত ধরে টেনে বিছানায় বসায়। আজ দুপুরে ছাদে আমরা যেটা অসম্পূর্ণ রেখে এসেছিলাম, আজ সেটা পূর্ণ করার সময় এসেছে আয়ান। তুমি কি প্রস্তুত তোমার সারপ্রাইজের জন্য? আমি প্রস্তুত রিয়া, কিন্তু আপনি দয়া করে একটু আস্তে আস্তে সব করবেন। আমার খুব ভয় লাগে। তোমার ভয় তো আমি অনেক আগেই ভেঙে দিয়েছি আয়ান। এখন শুধু ভালোবাসার সময়। তুমি চোখ বন্ধ করো। আয়ান চোখ বন্ধ করে ফেলে। রিয়া আয়ানের শার্টের বোতাম খুলতে শুরু করে। আয়ানের শরীরের প্রতিটা লোমকূপ যেন জেগে উঠছে রিয়ার নরম হাতের ছোঁয়ায়। রিয়া আয়ানকে বিছানায় শুয়ে দেয় এবং নিজেও তার পাশে শুয়ে পড়ে। আয়ান, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি জানি না রিয়া, শুধু জানি আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। আপনি আমাকে যেভাবে শাসন করেন, যেভাবে আদর করেন, আমি সব কিছুরই প্রেমে পড়ে গেছি।
তুমি অনেক ভালো আয়ান, পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী তুমি। আমি তোমাকে কখনো কষ্ট দেব না। এদিকে রিয়া আয়নের বুকে মাথা রাখে। আয়ন নিজের হাত দিয়ে রিয়ার চুলগুলো বিলি কেটে দিতে থাকে। অন্ধকারে আয়নের ঠোঁটে আবার সেই বিজয়ের হাসিটা ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, রিয়া তুমি ভাবছো তুমি আমাকে তোমার প্রেমের ফাঁদে ফেলেছো, কিন্তু তুমি তো জানোই না তুমি নিজেই আমার পাতা জালে আটকে গেছো। আয়নের এই নিখুঁত অভিনয়ের কাছে রিয়ার সব রোমাঞ্চ যেন হেরে যাচ্ছে। রিয়া নিজেকে জয়ী ভাবলেও আসল মাস্টার মাইন্ড তো আয়ান নিজেই। তবে এই সত্যটা সবার সামনে আসার সময় খুব কাছাকাছি চলে এসেছে। আয়ান, আজ তো শুক্রবার, আজ কিন্তু কোনো পড়ালেখা নেই। আজ সারা দিন তুমি শুধু আমাকে সময় দেবে। সারাদিন সময় দেব মানে? আজ জুম্মার নামাজ আছে না, আমাকে মসজিদে যেতে হবে। আর দুপুরে তো আম্মু সবাইকে দাওয়াত দিয়েছে আমার রেজাল্ট ভালো হওয়ার খুশিতে। দাওয়াত তো দুপুরে, সকালে তো আমরা একটু নিজেদের মতো সময় কাটাতে পারি। তুমি এত আনরোমান্টিক কেন আয়ান? একটু কাছে এসো না। আমি আনরোমান্টিক না রিয়া, কিন্তু আজ বাড়িতে অনেক মেহমান আসবে। ফুফু, চাচা সবাই তো কাল রাত থেকেই আছে। এখন যদি কেউ আমাদের রুমে চলে আসে তাহলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। কেউ আসবে না, আমি দরজা ভেতর থেকে লক করে দিয়েছি। তুমি শুধু আমার চোখের দিকে তাকাও। আমি তোমার এই ইনোসেন্ট চোখ দুটো আমাকে পাগল করে দেয় আয়ান। রিয়া আয়ানের খুব কাছে এসে দাঁড়ায়। আয়ান প্রতিদিনের মতোই ভান ধরে একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ রিয়ার চোখে পড়ে আয়ানের খোলা ল্যাপটপের দিকে। সেখানে একটা ফোল্ডার ওপেন করা, যার নাম দেয়া রিয়া। আয়ান, তোমার ল্যাপটপে আমার নামে ফোল্ডার কেন? ওখানে কি আছে? কিছু না রিয়া, ওটা এমনিতেই একটা ফোল্ডার। আপনি ওদিকে তাকাবেন না, আপনি বরং আমাকে আদর করুন। আয়ান কথার প্রসঙ্গ ঘোরানোর জন্য প্রথমবার নিজে থেকে রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া একটু অবাক হলেও আয়ানের আদরেই নিজেকে ভাসিয়ে দেয়। কিন্তু রিয়ার মাথার ভেতর একটা পোকা ঘুরতে থাকে। ছেলেটা হঠাৎ ল্যাপটপ নিয়ে এত নার্ভাস হলো কেন? গোসল সেরে আয়ান যখন নিচে যায়, রিয়া তখন ল্যাপটপটা চেক করে। ফোল্ডারটা খুলতেই রিয়ার চোখ ছানা বড়া হয়ে যায়। সেখানে রিয়ার গত 3 বছরের সব ছবি সুন্দর করে সাজানো। এমনকি রিয়া যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো তখনকার ছবিও আছে। রিয়া অবাক হয়ে ভাবে, আয়ান 3 বছর আগে ছবি কোথায় পেল? ওরা তো মাত্র 1 বছর আগে পরিচিত হয়েছে। রিয়া ল্যাপটপ বন্ধ করে নিচে ড্রয়িং রুমে যায়। সেখানে ইলাহি কাণ্ড চলছে। সবাই মিলে গল্প করে আড্ডায় মেতে আছে। বৌমা সালমা, আজকের রান্না বান্না কিন্তু খুব ভালো হওয়া চাই। আমার নাতি ইংরেজিতে পাস পাইছে, এটা তো 4টিখানি কথা না? আপনি একদম চিন্তা করবেন না আম্মা, আমি পোলাও, রোস্ট আর খাসির মাংস রান্না করেছি। আয়ানের আব্বু বাজার থেকে বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। রিয়া মা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? দেখো, তোমার জন্য আমি আর আয়ান মিলে একটা সোনার চেন কিনে এনেছি। তুমি আমার ছেলের জীবনটা একদম বদলে দিয়েছো। আব্বু, আমাকে এবার এসব দেওয়ার কি দরকার ছিল? আয়ান আমার স্বামী, ওর ভালো রেজাল্ট করা তো আমার নিজেরই জয়। জয় তো বটেই, তবে আয়নের চেয়ে তোমার কষ্ট বেশি হয়েছে। রাত জেগে জেগে ছেলেকে এভাবে পড়িয়েছে। আমি তো ভেবেছিলাম বেচারা পরীক্ষা হলে ঘুমিয়ে পড়বে। নীলা, তুমি আবার শুরু করলে? আজ তো খুশির দিন। আয়ান, তুই তো একদম চুপ হয়ে আছিস। কিরে, বউকে চেন পরিয়ে দিবি না? জি ভাইয়া, পরিয়ে দিচ্ছি। রিয়া, আপনি একটু সামনে আসুন। আয়ান সবার সামনে রিয়ার গলায় সোনার চেইনটা পরিয়ে দেয়। রিয়া আয়নের চোখের দিকে তাকিয়ে থাকে। আয়নের চোখে আজ কোনো লাজুকতা নেই, বরং এক অদ্ভুত কনফিডেন্স দেখা যাচ্ছে। রিয়ার সন্দেহ আরো ঘনীভূত হয়। ঠিক এমন সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতে দেখা যায় রিয়ার পরিবার হাজির। কেমন আছো বিয়ে সাহেব? আয়নের রেজাল্টের খবর শুনে আর বাসায় থাকতে পারলাম না, মিষ্টি নিয়ে চলে এলাম। আরে রফিক সাহেব, আসুন আসুন, খুব ভালো করেছেন। আজ দুপুরে কিন্তু আপনাদের এখানে খেতে হবে। রিয়া মা, কেমন আছিস তুই? আয়ন বাবা, তুমি ভালো আছো? জি আম্মু, আমি ভালো আছি। আপনারা আসুন, ভেতরে বসুন। দুলাভাই, আপনি তো দেখি ফাটিয়ে দিয়েছেন। আপুর মতো রাক্ষসী পাল্লায় পড়েও যে আপনি এত ভালো রেজাল্ট করবেন সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তুই আমাকে রাক্ষসী বললি সাজিদ? দাঁড়া, তোর কান আজ আমি ছিঁড়ে নেব। ড্রয়িং রুমে হাসির রোল পড়ে যায়। সবাই মিলে চা নাস্তা খাচ্ছে। বেলাল চাচা আর রুমা চাচিও তাদের সাথে যোগ দেয়। আয়ান,
তোর রেজাল্টে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি রে বাবা। এবার তোকে ভালো একটা বাইক কিনে দেবো ভাবছি, বুঝলি? শুধু বাইক দিলে হবে? বউকে নিয়ে ঘোরার জন্য তো ওর একটু স্বাধীনতাও দরকার। রিয়া মা, তুমি ওকে একটু ছাড় দিও, সারাক্ষণ চোখে চোখে রেখো না। আমি তো ওকে শুধু চোখে চোখে রাখি না চাচি, ও নিজেই আমার আঁচল ধরে বসে থাকতে পছন্দ করে, তাই না আয়ান? জি রিয়া, আমি তো আপনার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করি। রিয়া হাসলেও তার মনের ভেতর একটা খটকা লেগে আছে। ল্যাপটপের ওই ফোল্ডারটা তাকে খুব ভাবাচ্ছে। দুপুরে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে, অনেক বড় আয়োজন। রিয়া ফোন বের করে ভিডিও কল দেয় তার নানির কাছে। কিরে নাতনি, তোরা কি আমার বুইলা গেছস? আজ এত বড় খুশির দিন আর তোরা আমার রাইখা মাংস পোলাও খাইতাছস? নানি, তুমি তো আসতে চাইলে না, আমরা তো তোমাকে জোর করে ছিলাম। দেখো সবাই খেতে বসেছে। আয়ান কোথায় রে? রিয়া, আয়ানকে দে তো একটু কথা বলি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আয়ান, তুমি তো আমাদের সবার মুখ উজ্জ্বল করেছো। রিয়া তোমাকে আর বকাঝকা করে না তো? না মামি, রিয়া আমাকে খুব ভালোবাসে। আপনারা কবে আসবেন আমাদের বাসায়? আসবো রে বাবা, খুব তাড়াতাড়ি আসবো। তোরা ভালো থাকিস। খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বিশ্রামের জন্য নিজেদের রুমে যায়। আয়নের বন্ধুরা মিতু আর তারেক আসে বিকেলে। তারা ড্রয়িং রুমে বসে গল্প করছে। রিয়া, তোর কপালটা সত্যি অনেক ভালো। আয়নের মতো একটা হীরের টুকরো ছেলে পেয়েছিস। ও তো তোকে ছাড়া কিচ্ছু বোঝে না। সেটা আমিও জানি। তবে মিতু, একটা কথা বলতো, তুই কি কখনো আয়ানকে 3 বছর আগে থেকে চিনিস? 3 বছর আগে থেকে? না তো, আমরা তো 1 বছর আগে কোচিং এ একসাথে ভর্তি হলাম। কেন, কি হয়েছে? না মানে এমনিতেই জিজ্ঞেস করছিলাম। আয়ান তখন তারেককে নিয়ে বারান্দায় যায় কথা বলার জন্য। রিয়া তাদের জন্য কফি বানাতে রান্নাঘরে যায়। কফি নিয়ে বারান্দার দিকে যাওয়ার সময় রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে যায়। আয়ান আর তারেকের খুব সিরিয়াস কথা চলছে। দোস্ত, তুই আর কতদিন এই ইনোসেন্ট সাজার নাটক করবি? এবার তো ম্যামকে সব সত্যি বলে দে। এখন বলা যাবে না তারেক। রিয়া এখনো ভাবে ও আমাকে ওর প্রেমে ফেলেছে, কিন্তু ও তো জানেই না ওকে আমার জীবনে আনার জন্য আমি কত বড় ছক কষেছিলাম। তুই যা মাস্টার মাইন্ড রে ভাই। আমি তো এখনো বিশ্বাস করতে পারি না তুই ইচ্ছে করে ইংরেজিতে ফেল করেছিলি। ইচ্ছা করে ফেল না করলে কি আব্বু রিয়াকে আমার টিচার হিসেবে রাখতো? আমি জানতাম রিয়ার একটা টিউশনি খুব দরকার ছিল ওর হাত খরচের জন্য, আর ও লাজুক ও ইনোসেন্ট ছেলে খুব পছন্দ করত। তাই তো আমি ইচ্ছা করে পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছিলাম। আমি শুধু ওর মনের মতো একটা বোকা ছেলে সাজার নাটক করেছি। আসল শিকারী তো আমি। রিয়া তো আমার পাতা ফাঁদে পা দিয়েছে, আর এখন আমি ওকে আমার বউ বানিয়ে আমার ঘরে নিয়ে এসেছি। আয়নের কথাগুলো শুনে রিয়ার হাতের কফির মগটা ঠাস করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। শব্দ শুনে আয়ন আর তারেক চমকে পেছনে ঘোরে। রিয়া পাথর হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আয়নের বুকটা ধক করে ওঠে। সে বুঝতে পারে রিয়া সব শুনে ফেলেছে। রিয়া, তুমি এখানে? মানে তুমি কি সব শুনেছো? হ্যাঁ শুনেছি, সব শুনেছি আমি। তুমি এত বড় প্রতারক আয়ান, তুমি আমার সাথে অভিনয় করেছো। ভাবি, আপনি ভুল বুঝেছেন। আয়ান আসলে আপনাকে। তুমি একদম চুপ থাকো তারেক। আয়ান, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? আমি তোমাকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছি, আর তুমি আমার সাথে দিনের পর দিন নাটক করে গেছো। তুমি আমাকে বোকা বানিয়েছো। রিয়া কাঁদতে কাঁদতে নিজের রুমে দৌড়ে চলে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ড্রয়িং রুম থেকে সবাই শব্দ শুনে ছুটে আসে। কি হয়েছে আয়ান? কিসের শব্দ হলো? আর রিয়া কাঁদছে কেন? আয়ান, তুই কি আবার কোনো বোকামি করছিস? রিয়াকে কিছু বলছিস তুই? আব্বু, আমি কিছু বলিনি, সব আমার দোষ। আপনারা আমাকে একটু ওর সাথে একা কথা বলতে দিন প্লিজ। আয়ান দৌড়ে রুমের দরজায় গিয়ে ধাক্কা দিতে থাকে। রিয়ারা কোনো উত্তর দিচ্ছে না। পুরো পরিবার বুঝতে পারছে না হঠাৎ করে কি এমন ঘটলো। রিয়া প্লিজ দরজাটা খোলো, আমার কথাটা একবার শোন। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। তুমি আমাকে আর কখনো ডাকবে না আয়ান, তুমি একটা মিথ্যুক। তুমি আমার ইমোশন নিয়ে খেলেছো। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। রিয়ার কথা শুনে রফিক সাহেব আর হাসিনা খালা চিন্তায় পড়ে যান। রিয়া মা, দরজা খোল। কি হয়েছে আমাদের বল। আয়ন কিছু করেছে তোর সাথে? আব্বু, আপনারা একটু শান্ত হন, আমি সব ঠিক করে নিচ্ছি। রিয়া, আমি জানি তুমি খুব রেগে আছো,
কিন্তু আমি তোমার সাথে কোনো খারাপ উদ্দেশ্যে অভিনয় করিনি। প্লিজ একবার আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। অনেকক্ষণ পর রিয়া চোখ মুছতে মুছতে দরজা খোলে। পরিবারের সবাই অবাক হয়ে দেখছে আয়ান আর রিয়ার এই দৃশ্য। আয়ানের চোখে এখন আর কোনো ভয় বা লাজুকতা নেই, সেখানে আছে এক তীব্র ভালোবাসা আর অপরাধ বোধ। আয়ান সবার সামনে রিয়ার হাত দুটো ধরে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আসলেই এত বোকা বা ইনোসেন্ট নই যতটা তোমরা ভাবো। আমি সব বুঝতাম, সব জানতাম। তুই কি বলতেছিস আয়ান? তুই বোকা না মানে? তুই কি ইচ্ছা করে ফেল করছিলি নাকি? হ্যাঁ দাদি, আমি ইচ্ছা করে ফেল করেছিলাম, কারণ আমি রিয়াকে ভালোবাসতাম। আয়ানের কথা শুনে ড্রয়িং রুমের সবাই স্তব্ধ হয়ে যায়। রিয়ার কান্না একটু থেমে যায়। সে অবাক হয়ে আয়ানের দিকে তাকায়। ভালোবাসতে? কবে থেকে? আমরা তো 1 বছর আগে পরিচিত হয়েছি। না রিয়া, আমি তোমাকে গত 3 বছর ধরে চিনি। মিতুদের এক আত্মীয়ের বিয়েতে আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। সেদিন তুমি একটা নীল শাড়ি পরেছিলে। সেদিন থেকেই আমি তোমার প্রেমে পাগল ছিলাম। আমি দূর থেকে তোমাকে ফলো করতাম, তোমার সব খবর আমি রাখতাম। আয়ান, তুমি এসব কি বলছো? তুমি আমাকে একবারও জানাওনি কেন? আমি ভয় পেতাম মিতু। রিয়া অনেক ব্রিলিয়েন্ট আর স্মার্ট একটা মেয়ে। ও যদি আমাকে রিজেক্ট করে দেয় সেই ভয়ে আমি কখনো সরাসরি ওর সামনে যাইনি। আমি জানতে পেরেছিলাম রিয়া এমন ছেলেদের পছন্দ করে যারা খুব সহজ সরল, লাজুক এবং ইনোসেন্ট। আর ওর একটা টিউশনির দরকার ছিল, তাই আমি একটা নিখুঁত প্ল্যান করি। কি প্ল্যান আয়ান? তুই তো দেখি সিনেমার হিরোদের মতো কাজ করেছিস। আমি ইচ্ছা করে টেস্ট পরীক্ষায় ইংরেজিতে সাদা খাতা জমা দেই। আব্বু রেগে গিয়ে আমার জন্য টিচার খুঁজতে শুরু করে। তখন তারেকের মাধ্যমে আমি মিতুকে দিয়ে আব্বুকে রিয়ার কথা বলাই। আব্বু রিয়াকে আমার টিচার হিসেবে নিয়োগ দেয়। ব্যাস, আমার প্রথম প্ল্যান সাকসেসফুল হয়। তারপর এই লাজুক সাজার নাটক শুরু করলি? জি ফুপা, আমি জানতাম রিয়া যদি বুঝতে পারে আমি অনেক স্মার্ট বা চালাক, তাহলে ও আমাকে হয়তো শুধু স্টুডেন্ট হিসেবেই দেখবে। তাই আমি ওর সামনে একটা বোকা, ইনোসেন্ট ছেলের চরিত্র প্লে করতে শুরু করি। রিয়া ধীরে ধীরে আমার ওই বোকা আর অসহায় রূপটার প্রেমে পড়ে যায়। ও আমাকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করে, আর আমি খুব খুশি মনে ওর সব অত্যাচারে, সব রোমান্সে ধরা দিই। রিয়া চোখ দিয়ে এখন আর রাগের পানি পড়ছে না, সেখানে এখন অদ্ভুত এক মায়ার জল। সে বুঝতে পারছে আয়ান থেকে কতটা পাগলের মতো ভালোবাসলে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও পরিবারের সবার সামনে ফেল করার বদনাম নিতে পারে। ভাইয়া, তুমি তো আসলেই একটা মাস্টার মাইন্ড। আমরা সবাই ভাবতাম তুমি একটা গাধা, আর তুমি কিনা এত বড় গেম খেলে দিলে। আয়ান, তুই যা করছিস সেটা ঠিক করিসনি, কিন্তু তোর এই পাগলামির পিছনে যে এত বড় একটা ভালোবাসা ছিল সেটা জেনে আমি সত্যি অবাক হয়েছি। রিয়া মা, তুমি কি ওকে ক্ষমা করতে পারবে? আমি জানি না আব্বু, ও আমার সাথে এত বড় একটা চিট করেছে। ও আমাকে বুঝতেই দেয়নি যে আমি ওকে কন্ট্রোল করছি। আমি তোমাকে চিট করিনি রিয়া। আমি শুধু তোমাকে আমার জীবনে পাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেছিলাম। তুমি যখন আমাকে রাতে শাসন করতে, আদর করতে, আমি কিন্তু ভয় পেতাম না। আমি উপভোগ করতাম। আমি মনে মনে হাসতাম আর ভাবতাম আমার রিয়া আমাকে কত ভালোবাসে। আমার ল্যাপটপের ওই ফোল্ডারে তোমার গত 3 বছরের সব স্মৃতি আমি জমিয়ে রেখেছি। আয়ানের কথাগুলো রিয়ার বুকের এক গভীরে গিয়ে আঘাত করে। সে বুঝতে পারে আয়ানের ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয়। রিয়া ধীরে ধীরে আয়ানের সামনে বসে। সে আয়ানের মুখটা নিজে 2 হাতে তুলে নেয়। তুমি এত পাগল কেন আয়ান? তুমি সরাসরি বললেও তো আমি তোমাকে মেনে নিতাম। এত নাটক করার কি দরকার ছিল? সরাসরি বললে তুমি হয়তো আমাকে পাত্তা দিতে না রিয়া। আমি কোনো রিস্ক নিতে চাইনি। আমি শুধু তোমাকে চেয়েছি তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া মরে যাব। এদিকে রিয়া আর কোনো কথা না বলে সবার সামনে আয়নকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রিয়ার এই আলিঙ্গন বুঝিয়ে দেয় যে সে আয়নকে ক্ষমা করে দিয়েছে। ড্রয়িং রুমের সবাই খুশিতে হাততালি দিয়ে ওঠে। যাক বাবা, শেষমেশ একটা ভালো নাটক দেখলাম। আমার নাতি যে এত চালাক আমি তো বুঝতেই পারিনি। আমি তো আগেই বলেছিলাম আয়ান তলে তলে অনেক পাজি। রিয়া এখন বুঝবে সংসার কাকে বলে। এতদিন তো রিয়া আয়ানকে নাচিয়েছে, এবার আয়ান রিয়াকে নাচাবে।
তোরা সুখে থাক বাবা। আয়ান, তোর মতো এমন পাগলাটে প্রেমিক জামাই পেয়ে আমার মেয়েটা সত্যি ধন্য। দুলাভাই, আপনাকে স্যালুট। আপনি প্রমাণ করে দিলেন ইনোসেন্ট ছেলেদের ভেতরে আসল ভাগ লুকিয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাই আবার আড্ডায় মেতে ওঠে। রাতে আয়ান আর রিয়া নিজেদের রুমে একা হয়। রিয়া আয়ানের দিকে একটু বাঁকা চোখে তাকায়। তুমি তো দেখছি অনেক বড় অভিনেতা আয়ান, আমাকে এত বোকা বানালে তুমি। আমি বোকা বানাইনি রিয়া বউ, আমি শুধু তোমার মনের মতো একজন হয়ে উঠেছিলাম। তার মানে এতদিনের ওই ভয় পাওয়া, কাপা কাপা গলায় কথা বলা সব নাটক ছিল? হ্যাঁ, সব নাটক ছিল, কিন্তু তোমাকে ভালোবাসাটা মোটেও নাটক ছিল না রিয়া, সেটা একদম খাঁটি। তাহলে আজ আর কোনো নাটক চলবে না। আজ আমি দেখতে চাই আমার এই মাস্টার মাইন্ড স্বামীর আসল রোম্যান্স কেমন হয়। তুমি এতদিন আমার রোম্যান্স দেখেছো, আজ আমি তোমারটা দেখব। আয়ান মুচকি হাসে। তার সেই ইনোসেন্ট চেহারাটা আর নেই, সেখানে এখন এক তীব্র পুরুষত্ব খেলা করছে। আয়ান রিয়ার কোমরে হাত দিয়ে তাকে নিজের খুব কাছে টেনে নেয়। তুমি কি সত্যি আমার রোমান্স সহ্য করতে পারবে রিয়া? আমি কিন্তু তোমার ওই টিউশনির বোকা ছাত্র নই। আমি সব সহ্য করতে পারবো, তুমি শুধু আমাকে বোঝাও যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আয়ান রিয়াকে পাচাকোলা করে কোলে তুলে নেয়। রিয়া আয়ানের বুকে মুখ লুকায়। আয়ান ধীরে ধীরে ঘরের আলোটা কমিয়ে দেয়। তাদের দুজনেরই দীর্ঘ অভিনয়ের পর আজ প্রথমবারের মতো কোনো লুকিচুরি ছাড়া দুটো মন এক হয়। আয়ানের নিখুঁত প্রেমের ফাঁদে রিয়া শুধু ধরাই দেয়নি, সে আয়ানের ভালোবাসার সাগরে নিজেকে চিরতরে সঁপে দিয়েছে। টিউশনের ম্যাম আর তার ইনোসেন্ট স্টুডেন্টের এই অদ্ভুত প্রেমের গল্প এভাবেই পরিণতি পায় এক অনন্ত ভালোবাসায়।